আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সরি আপনাদের একটু অফিস মানে অফ ডেতে তারপর রিল্যাক্স তো করেছেন, আমি একটু দেরি করে ক্লাস নিয়েছি। আমরা আজকে স্টার্ট করব আর্টিকেল নাম্বার 19 থেকে, কিন্তু আমাকে একটু মানে 18 পর্যন্ত, 1 থেকে 18 পর্যন্ত আপনাদের কার কি অবস্থা সেটা একটু কল ব্যাক করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যেহেতু 19 থেকে অন্য প্যাটার্নে আমরা চলে যাচ্ছি, অন্য প্যাটার্নে চলে যাব। সো 1 থেকে 18 পর্যন্ত যে এক্সামগুলি আমরা এখন পর্যন্ত কমপ্লিট করেছি, আমি যদি ভুল না করি 3টে এক্সাম আমরা কমপ্লিট করেছি। 3টে এক্সাম কমপ্লিট করেছি, এক্সাম নাম্বার 1, এক্সাম নাম্বার 2, এক্সাম নাম্বার 3, অ্যান্ড এক্সাম নাম্বার 4 উইল কাম সুন। মানে আমরা খুব মানে এই আজকেই হয়তো দিয়ে দিতে পারি, কালকে আপনারা যাতে প্রিন্ট নিতে পারেন। 18 পর্যন্ত আমাদের যে 4টে এক্সাম কমপ্লিট হবে, আমরা এই এক্সামগুলির কোয়েশ্চেনগুলি নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। মানে আলোচনা করার দরকার আমার কাছে মনে হচ্ছে, কারণ 1 থেকে 18 পর্যন্ত অলমোস্ট যদি আমরা চিন্তা করি, ইট ইজ অল অ্যারাউন্ড হাফ, অর্ধেকে চলে আসছি আমরা। সো 1 থেকে 18 পর্যন্ত আমাদের আর আসলে কোনো প্রবলেম আছে কিনা, অথবা 1 থেকে 18 পর্যন্ত আমরা যে কোয়েশ্চেন টাইপটা পরীক্ষায় হয় সেটা আমরা বুঝতে পারছি কিনা, বা সেটা নিয়ে আমার কোনো ইস্যুজ আছে কিনা, এইটা আমাদের কাছে একটু মনে হয় একটু জানার দরকার আছে। এটা আপনাদের জন্য ভালো, কারণ ইউসিপিতে আমরা অন্য জায়গায় গেলে যেহেতু দ্রুত পড়ার একটা স্কোপ ক্রিয়েট করব বা পড়বো, ইউসিপিতে আমরা আসলে কোয়েশ্চেন ধরে ধরে পড়লে আমাদের জন্য সুবিধার হবে। এখন আমরা আসলে কোনটা করলে আপনাদের জন্য সুবিধার হবে? ফার্স্ট অফ অল, আমাদের যে 3টে এক্সাম আছে, অলমোস্ট অনেকে এক্সাম দিয়েছেন, বাট ইট ইজ ভেরি ভেরি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড ফ্যাসিনেটিং ফর মি যে আপনারা ম্যাক্সিমাম যারা পরীক্ষা দিয়েছেন, মানে বিলো, মানে সবার আমার এক্সপেকটেশনের অ্যাবাভ সবার মার্কিং। কেউ 3টা ভুল হয়েছে, 4টা 5টা, অলমোস্ট নিয়ার অ্যাবাউট মার্কিং, কাছাকাছি মার্কসেই সবাই আছেন। যারা ভালো করছেন ডেফিনেটলি, যারা ক্লাসে থাকছেন তারা ভালো করছেন। এখন যারা একটু মানে সত্যিকার অর্থে আর্টিকেলের প্র্যাকটিক্যাল জায়গাটা যায় হচ্ছে এক্সামের মাধ্যমে, যদি আপনি এক্সামটা ঠিকঠাক করে কম্পাইল করতে পারেন, এক্সামটা ঠিকঠাকভাবে দিতে পারেন, বা এক্সামের কোয়েশ্চেনগুলি যদি আপনি আলোচনা করতে পারেন, শুধু আলোচনা না, যে এই কোয়েশ্চেনটা আসলে কি বলতে চেয়েছে সেটা যদি বুঝতে পারেন, এটা আপনার জন্য খুবই খুবই মানে প্রোডাক্টিভ একটা লার্নিং হবে। এটা আই বিলিভ। তাহলে যেই 3টা কোয়েশ্চেন আমরা প্রোভাইড করেছি, আরেকটা কোয়েশ্চেন আমরা আর্টিকেল নাম্বার হয়তো 12 থেকে 18 পর্যন্ত একটা কোয়েশ্চেন হয়তো দিব। এটা 50 মার্কসের একটা কোয়েশ্চেন দিব। এই সব কিছু মিলে যতগুলি কোয়েশ্চেন থাকছে, এই কোয়েশ্চেনগুলি একসাথে সলভ করার জন্য আমাদের একটা স্ক্যাজুয়াল রেডি করতে হবে। এখন আমি স্ক্যাজুয়াল রেডি করতে কোনো অসুবিধা নাই, ফ্যাক্ট হচ্ছে আপনারা কোয়েশ্চেনগুলি সব দেখেছেন কিনা হচ্ছে ফ্যাক্ট। যেমন আমি বলবো যে 1 নম্বর কোয়েশ্চেন কারো কোনো প্রবলেম আছে কিনা, কারণ এখানে যদি সবকিছু মিলিয়ে আমি যদি একসাথে অ্যাকুমুলেট করি, ইট ইজ নিয়ার অ্যাবাউট 20 কোয়েশ্চেন্স, যদি 1 থেকে 18 পর্যন্ত যায়, 20 কোয়েশ্চেন্স। সো 20 কোয়েশ্চেন্স সবাই বুঝতে পারছেন কিনা, 200 কোয়েশ্চেন্স, 200 কোয়েশ্চেন্স সবাই বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। একটা কাজ করতে পারি, যদি আপনারা বলেন যে ইট ইজ অলমোস্ট হাফ হাফ হয়ে যাচ্ছে, আমরা 1 থেকে 18 পর্যন্ত আপনাদেরকে একটা শিট দিই, যে এক্সামগুলি নিয়েছি সেই এক্সামগুলিরই কোয়েশ্চেন এবং অ্যান্সার পাশাপাশি রেখে এক্সপ্লেনেশন সহ আমরা ওই শিটটা নিয়ে আলোচনা করব। 13 থেকে 18 কোয়েশ্চেনগুলিকে এক করে সবকিছু মিলিয়ে ধরেন 150 অর 200, যে কয়টা কোয়েশ্চেন হোক আমি কম্পাইল করি, কম্পাইল করে একটা শিট আপনাদেরকে দেই। আপনারা হচ্ছে ওই শিটটা কভার করবেন। আমার ওইটা মানে হোয়াট ইজ মাই থিম লাইন, আমার থিম লাইন হচ্ছে আপনারা ওই সবগুলি কোয়েশ্চেন আপনারা নিজেরা দেখবেন। কারণ যারা আমাদের সাথে আছেন 1 থেকে 18 পর্যন্ত বিভিন্নভাবে ক্লাসে সম্পৃক্ত ছিলেন, 1 থেকে 18 পর্যন্ত আপনার কোনো প্রবলেম নাই। আই ওয়ান্ট টু নো দিস সাউন্ড, এবং এটা জাস্টিফিকেশন। এখন আর আমি আপনাকে রুলস তো ধরবো না, এটা জাস্টিফিকেশন হচ্ছে আপনি কোয়েশ্চেনটা বুঝতে পারছেন কিনা। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 4 মিলিয়ে আমি কম্পাইল করে একটা শীট, ওখানে কোনো প্রশ্ন দিব না আলাদা করে, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। এবং ওখানে
আমি কিছু কমপ্লিকেটেড কোয়েশ্চেন অ্যাড করব এবং সেইগুলি নিয়ে আমি আলোচনা করব, বাট আই ওয়ান্ট টু গিভ সাম টাইম টু ইউ। আমি যদি আজকে রাতে কম্পাইল করে আপনাদেরকে প্রোভাইড করি, তাহলে আপনি হচ্ছে আমরা এই ফ্রাইডে স্যাটারডে টাইমের কোনো একদিন টাইম নিব কি না, নাকি আপনারা আরেকটু টাইম নিতে চান পরের উইকে যাবেন, বাট আমার 1 থেকে 18 পর্যন্ত একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন লাগবে। বাট ওই কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা আমি চাচ্ছি যেখানে আমি সবগুলি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব 1 নাম্বার, কারো কোনো প্রবলেম আছে কিনা। এভরিওয়ান ইজ সাইলেন্ট মিন্স সবাই এটা বুঝতে পেরেছেন, কারণ ডেফিনেটলি আমার প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে কোন আর্টিকেলের কোন জায়গাটাকে আমি মিন করেছি এটা বলা আছে। সো এভরিওয়ান উইল আন্ডারস্ট্যান্ড। 2 নাম্বার, হ্যাঁ এটাতে একটু কনফিউশন আছে কেন অ্যান্সারটা এটা হয়েছে, এরকম করে একটা ডিসকাশন করতে চাচ্ছি 1 থেকে 18 পর্যন্ত আর্টিকেলে। কিন্তু আমি কোয়েশ্চেন দিব, আহ, আপনারা সেটা নিয়ে দেখবেন না ভাইয়া ক্লাস করলে আমরা বুঝবো, এটা হবে না কোয়েশ্চেনের ক্ষেত্রে। আপনারা যদি সবাই অ্যানসিওর করেন যে ভাইয়া আমরা সেটা নিজেরা দেখব, একটা সিঁড়িতে হবে ধরেন 30 পেজ হবে হাইয়েস্ট অ্যান্সার সহ, যেটা দিই আমরা 30 পেজ, আমি একটু ছোট করে দিব মানে ফন্ট ছোট করে দিব, 30 পেজ অ্যান্সার থাকবে, সাথে আপনি শুধু কোয়েশ্চেনগুলি গো থ্রু করবেন। কারণ দোজ হু হ্যাভ অলরেডি জয়েন্ট টিল স্টার্ট টু টিল নাও, আপনাদের সবার কাছে আমার ধারণা ইউ হ্যাভ টু কমপ্লিট অল দিস লেসন্স, অল দিস আর্টিকেল আপনারা জানেন। এখন শুধু রিভিউ হবে কোয়েশ্চেনগুলির মাধ্যমে। সো যদি বলেন আপনারা আপনারা এনশিওর করতে হবে যে ভাইয়া আমরা কভার করবো, যে টাইম বলবেন এই টাইমের মধ্যে, এই মানে নাও আমি দেখছি অলমোস্ট আমাদের গ্রুপে 35, 33, 33, 34, 35 আমাদের সাথে জয়েন করা আছে। এভরিওয়ান হ্যাভ টু বি কমপ্লিটেড দ্যাট শিট। যদি মনে করেন যে ভাইয়া এই উইকটা আমাদের জন্য টাফ হয়ে যাবে, নো ইস্যুস, আমি নেক্সট উইকে যাব, নেক্সট উইকে ফ্রাইডে যাব, অথবা যদি মনে করেন যে ফ্রাইডেতে উইল টেক মানে স্মল টাইম, তাহলে স্যাটারডেতে যাব। বাট ওটা আমাকে একটু লম্বা সময় লাগবে, নিয়ার 2 ঘন্টা সময় লাগবে। আমরা তাহলে স্যাটারডেতে, নেক্সট স্যাটারডেতে আমার মনে হয় এটা টাইম ফিক্সড করতে পারি, নেক্সট স্যাটারডেতে, এই স্যাটারডের পরের স্যাটারডে অর্থাৎ, আচ্ছা ওইটা তো রমজান, আচ্ছা ইয়ের ক্ষেত্রে আমরা কি করব বলেন তো, এই ইলেকশনের ওই ইয়ার ওই 4 ডেজে যে আপনাদের ভ্যাকেশন, এটা আসলে আমাদের আসলে এটার এই ক্ষেত্রে এই উইকে দিয়ে নেন নেট, পরের উইকে দিলে ভালো হবে। উইকে দেই, দিব ইলেকশনের উইকে দিব, কারণ এখানে আবার রমজান চলে আসলে আপনাদের মানে বাই ডিফল্ট টাইমটা কাটাল হয়ে যাবে, একটু ছোট হয়ে যাবে। আমি চাচ্ছি যে রমজানের আগে 1 থেকে 18 পর্যন্ত আপনারা মানে ফাইটার হয়ে যান। সো আমি এক কাজ করি, দিস ইজ ফোর, ইলেকশনের স্যাটারডে হলে ভালো হয়। কবে, হ্যাঁ, ইলেকশনের স্যাটারডে হলে ভালো হয়। কবে, ইলেকশনের স্যাটারডে হলে ভালো হয়। ওকে, তাহলে 14 তারিখ, ইলেকশনের স্যাটারডে, কারণ তার আগে আমরা 3 দিন সময় পাবো। 14 তারিখ আমি কোয়েশ্চেনটা, প্রবাবিলিটি জি থাকে। ভাইয়া, 14 তারিখে দেন। ওকে 14 তারিখে দেন। আমি কোয়েশ্চেনটা দিব আজকে রাতে যদি কম্পাইল করতে পারি, আমি ট্রাই মাই লেভেল বেস্ট আজকে রাতে, যাতে কালকে আপনারা প্রিন্ট দিয়ে ফেলতে পারেন। আমি 200টা কোয়েশ্চেনই দিলাম জান, বিকজ মানে ইউসিপি থেকে আমরা 400 কোয়েশ্চেন সলভ করবো, আমি 200 কোয়েশ্চেন্স দিব, অথবা 150, যেটাই হোক 150 আর 200, 1 থেকে 150 পর্যন্ত মার্ক করা থাকবে, আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন নিজেরা পড়বেন। এভরি ওয়ান, কে ট্রেডে আছেন কে ট্রেডে নাই, কেন অ্যান্সারটা হয়েছে, কেন অ্যান্সারটা বি হয়েছে, কোন অ্যান্সারটা কেন গিয়েছে, কোন দিকে গিয়েছে, এটা জাস্টিফিকেশন কভার করবেন। টুডে দোজ আর প্রেজেন্ট, আমি যারা জয়েন করছেন, যারা রেকর্ডিং এর উপর বেস করে থাকছেন, আমার 3-4 জন পার্টিসিপেন্ট আছে যারা রেকর্ডিং এর উপর থাকতে হয়, সবাই ওই ক্লাসটায় 14 তারিখে যে ক্লাস, সবাই জয়েন করবেন, এভরি ওয়ান সবাই জয়েন করবেন। ওই ক্লাসে আমরা পুরো কোয়েশ্চেনটা সলভ করবো A to Z, সবাই জয়েন করবেন ওখানে। কিন্তু জয়েন করার আগে সবাই ওই কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করবেন, আপনি প্রিন্ট করা থাকবে আপনার কাছে পেজ, আপনি বলবেন আমার এই কোয়েশ্চেনে প্রবলেম আছে, কারণ আমার তো আসলে 200টা কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারবো না A to Z। আমি যেটা করবো 1 থেকে 1, কারো কোনো প্রবলেম আছে না, না থাকলে 2-তে চলে যাব, 3-এ যাব, 4-এ যাব, 5-এ যাব, এভাবে এভাবে কভার করব। সো যাদের যে কোয়েশ্চেন প্রবলেম, কোনোটা আমরা মিস করব না, বাট আপনি আপনার জাস্টিফিকেশন, ওর জাস্টিফিকেশন থাকবে যে আমি এটা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি ভাইয়া, সো এটা নিয়ে আমার ডিসকাশনের দরকার নেই। এমন যদি হয় যে আপনাদের সবার এন্ড থেকে সিঙ্গেল কোয়েশ্চেন আসতে আসতে 200টা কোয়েশ্চেনই ডিসকাস করতে হচ্ছে, আই হ্যাভ নো ইস্যুস, আমার কোনো সমস্যা নেই, আমরা ডিসকাস করব। কারণ এমন হতে পারে 1 নম্বর কোয়েশ্চেন হয়তো কারো প্রবলেম না, অন্য একজনের কাছে এটা মনে হচ্ছে যে সবাই পারে, একজনের প্রবলেম, আপনি বলবেন যে ভাই এটা একটু ডিসকাস করেন, আমরা ডিসকাস করব।
কিন্তু প্রিকন্ডিশন হচ্ছে সবাই কোয়েশ্চেনটা সলভ করতে হবে আগে। এবং এবং খুব খুব মানে আনইজি টক, সেটা হচ্ছে আপনার ওই 100 কোয়েশ্চেনের মার্কস আমার সাথে শেয়ার করতে হবে, যে আমি এত পেয়েছি, বা আমার কাছে মনে হয়েছে যে এটা আমি এইটুকু আমি পারছি, এই কোয়েশ্চেনের অ্যান্সার আমার কাছে রিজনেবল মনে হচ্ছে, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমার কাছে রিজনেবল মনে হচ্ছে না। আপনার নিজের কাছে যাতে জাস্টিফিকেশন থাকে, অর্থাৎ 150 কোয়েশ্চেন যাতে আপনার সব দিক থেকে কাভার হয়, আপনি ক্লিয়ার 150 কোয়েশ্চেন্স আপনার মাথায় আছে, এটার কোথায় কি প্রবলেম আছে সেটা যাতে আপনি সহজে ধরতে পারেন। সো গেট ফাইনাল, এটা ফাইনাল করলাম। যারা রেকর্ডেড ক্লাস শোনেন, ওই লাইভ ক্লাসে কিন্তু রেকর্ড ক্লাসে থাকা যাবে না, ওই রেকর্ড ক্লাস দিব না কিন্তু আমি গ্রুপে, সবাই লাইভে লাইভে থাকতে হবে, ওই ক্লাসটা লাইভ ক্লাস। সো ওই ক্লাসের কোনো রেকর্ডিং যাবে না। সুতরাং যারা থাকছেন সবাই, যারা লাইভে থাকবেন তারাই হচ্ছে ক্লাসটা পাবেন, আদারওয়াইজ আমরা গ্রুপে দিব না রেকর্ডিং ক্লাস। ঠিক আছে? সো এইটা এইটা কি কোশ্চেন এবং সলিউশন দুটাই থাকবে? আমরা যেটা করব, কোয়েশ্চেন এবং সলিউশন দুইটাই থাকবে, রাইট, কম্পাইল করা থাকবে। মানে আমি তো একটু দেরিতে জয়েন করছি, তো আমার জন্য একটা শুধু জিনিস question যদি টা জানতে হলে চাচ্ছিলাম, ভালো হতো। মানে একটা শুধু কোশ্চেন, অনলি কোশ্চেন, এটা একটা কোনোভাবে কোয়েশ্চেন, সম্ভব? একটা মানে কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। হ্যাঁ, এইটা হলে আমার জন্য ভালো হতো, কারণ আমি কোশ্চেন গুলো একটু নিজে দেখে উত্তর দিতে পারতাম। হ্যাঁ, আপনি আপনার মতো করে জাস্টিফাই, মানে আমি আসলে আপনাকে পার্সোনালি ইভ্যালুয়েট করার সুযোগ দিচ্ছি 1 থেকে 18 পর্যন্ত আর্টিকেল, যাতে নট অনলি সিরিসিএস এক্সাম, আপনি মানে ইউসিপি 1 থেকে 18 পর্যন্ত আপনাকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করার আগে যাতে যিনি কোয়েশ্চেন করে উনি হিসাব নিকাশ করে জিজ্ঞেস করে যে উনি তো এই জায়গাটাতে লাইক অ্যাজ বুলেট। ঠিক আছে? কারণ একটা জিনিস যেটা মানে আমরা তো যে ক্লাসটা করতেছি, ক্লাসের পরে পরবর্তী সময় যেগুলো রিভিউ করার সময়, তখন মানে আমরা রিভিউটা কি মানে কিভাবে করবো যদি একটু বলতেন আর কি। কোন সময়, যখন আবার পরে রিভিউ করবেন? জি 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 জি। আচ্ছা, পরে রিভিউ করার জন্য সবচেয়ে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে আপনাদের সবার কাছে বইটা আছে, তাই না? রুলসের যে একটা বই আছে, এটা সবার কাছে আছে। যখন জি আপনি পরে রিভিউ করতে যাবেন, মানে তখন রিভিউটা শুধুমাত্র বইয়ের উপর বেস করে পড়বেন। আপনি এই লাইন বোঝার চেষ্টা করছেন যে এটা যেমন ধরেন এরপরে যখন আপনি ইউসিপি আবার রিভিউ করতে যাবেন, হ্যাঁ, মানে তখন আর এভরি ফ্রন্টস অ্যান্ড ক্রনস আপনি দেখার দরকার নাই। আপনি তখন যেটা করবেন সেটা হচ্ছে রেগুলেশনসটা যেটা আছে আপনার কাছে, সে ইউ হ্যাভ দিস রেগুলেশনস, আপনার কাছে এই রেগুলেশনসের বইটা সবার কাছে আছে, আমি জানি না কেউ কারো কাছে যদি না থাকে, সেলিনাপুর কাছে নাই, আর কারো কাছে যদি না থাকে আপনারা বইটা মানে পার্সোনালি একটু নিয়ে নেন, আমাকে টেক্সট করলে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ওটা পেমেন্ট ফিও। আপু আপনারটা পাঠিয়েছি, আপনি নেক্সট দিন পাবেন, বৃহস্পতিবারে দুইটা বই মিলিয়ে পাবেন। যখন আপনি এবার এবার যখন রিভিউ করতে যাবেন, আপনি শুধু এই আর্টিকেলটা, এই বইটা দেখবেন আর কিছু না। এই বইটা দেখে এখান থেকে কি বলেছে, এটা থেকে কি বলেছে, অর্থাৎ আমাদের যে রিডিং ম্যাটেরিয়ালস যেটা আছে, যেটাতে আমরা বিভিন্ন পার্টগুলিকে আলাদা আলাদাভাবে ইলাস্ট্রেট করেছি, সেই জায়গাগুলি থেকে আমরা একটু সরে যাব। আমরা একটু সরে যাব, মানে আমার পড়াটাকে আমি কনসাইজ করে নিয়ে আসবো, কারণ আমার তো ওগুলি মাথায় আছে। তাহলে দেখবেন যে মানে আপনার এই পড়াটা কনফার্মিং ব্যাংক পড়ছেন, এটা দাগ দিয়ে ফেলবেন, এটা দাগ দিয়ে ফেলবেন, যেটা যেখানে দাগানো দরকার এটা দাগ দিয়ে ফেলবেন, দাগ দিয়ে এটাকে পড়াটাকে একটু কনসাইজ করে ফেলবেন। প্রিসাইজ এবং কনসাইজ ওয়েতে চলে আসলে আপনি দেখবেন যে আপনার লিখতে বা আপনার পরে মনে রাখতে একটু সুবিধা হবে, পড়াটা আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। আর একটা খুব ছোট্ট টেকনিক আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ, প্লিজ এভরিওয়ান, সবার জন্য এটা, প্রত্যেকটা আর্টিকেলের নামটা একটু আপনি মনে রাখবেন আপনার নিজের ভাষায়। ইট ইজ খুব ইট ইজ সো ইম্পর্টেন্ট ফর ফর মেমোরাইজিং ইউসিপি 600। যেমন আর্টিকেল 1 বলেছে অ্যাপ্লিকেশন অফ ইউসিপি, আর্টিকেল 2 সাবজেক্ট হচ্ছে ডেফিনেশন, আর্টিকেল 3 সাবজেক্ট হচ্ছে ইন্টারপ্রিটেশনস, আর্টিকেল 4 সাবজেক্ট হচ্ছে ক্রেডিট ভার্সেস কন্ট্রাক্ট, আর্টিকেল 5 হচ্ছে ডকুমেন্ট ভার্সেস গুড সার্ভিস অ্যান্ড পারফরমেন্স, আর্টিকেল 6 অ্যাভেলেবিলিটি এক্সপায়ার ডেট প্লেস অফ প্রেজেন্টেশন, ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং, সেম একই রকম, প্রত্যেকটার কিন্তু একটা সাবজেক্ট আছে। আর্টিকেল 1 থেকে 18 পর্যন্ত সাবজেক্টগুলি, আর্টিকেল নেমগুলি সবার একটু দয়া করে মুখস্থ থাকবে, মুখস্থ থাকবে। এটা মুখস্থ করলে দেখবেন যে আপনার আর্টিকেলের গ্রিপ পাওয়ারটা 50% ইনক্রিজ হবে।
50% ইনক্রিজ হবে। সো ফাইনাল, আমরা কোয়েশ্চেন সলভ করব নেক্সট 14 তারিখে। 14 তারিখের ক্লাসটা, 14 তারিখ ক্লাসটায় আমরা 14 তারিখের ক্লাসে আমরা কোয়েশ্চেন সলভ করব। এবং 14 তারিখের ক্লাসটা হচ্ছে আমরা সকালের দিকে রাখবো না, শিফট করব বিকেলের দিকে, মানে দুপুরের দিকে নিব, মানে অর্থাৎ 8:30 থেকে যে সেশনটা সেটাতে যাব না, কারণ 8:30 সেশনে আপনাদের টাইম বার হয়ে যায়। আপনাদের এটা আমরা 10:30 সেশন যেটা এটাতে দিব, মানে হ্যাঁ, সকালে নিলেই তো ভালো, না সব 9:30 থেকে বা 10টা থেকে। 9:30 থেকে, ওটা আপনাদের 10:30 থেকে যাবে, 10:30 থেকে 12:30 পর্যন্ত সেশন হবে, ঠিক আছে, স্যাটারডে। বাট টিটু ভাই এভরিওয়ান, নিয়েন না কিন্তু, কারণ অনেকেই দেখা যাচ্ছে বিকালে বাইরে যাব, আবার বাসা থেকে আসতে হবে, সম্ভব হবে না। না বিকেলে, বিকেলে আপনারা নেক্সট 2 মাসে আমার টাইম শিডিউল বিকেলে আর কখনোই পাবেন না, কারণ বিকেল আর সন্ধ্যা অলরেডি অকুপাইড জেআইবিবি এবং এবিবি সেশনের জন্য। সো আপনাদের সেশন অলওয়েজ সকালেই হবে। ওকে, ডিসকাশন ইজ কমপ্লিট। এবার আমরা চলে, আপনারা আপনাদের মতো করে প্রিপারেশন দিবেন। আমি কোয়েশ্চেন দিলে আপনারা আপনাদের মতো, কেউ 10টা সলভ করবেন, ফিমেল যারা আছেন স্ট্যামিনা একটু কম, প্রথমে 15টা করলেন, তারপরে 20টা করলেন, যেভাবে করেন প্লিজ 14 তারিখে আবার একটু কমপ্লিট করবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, মানে রিকোয়েস্ট। এবং এটা হচ্ছে আপনাকে ইউসিপির 1 থেকে 18 পর্যন্ত অলমোস্ট 10-12টা ক্লাস করেছি, অনেকটুকু টাইম আপনি কনজিউম করেছেন, আপনি কতটুকু পারেন এটা পার্সোনাল ইভ্যালুয়েশন ডেমনস্ট্রেটেড করার স্কোপ হচ্ছে এই এক্সাম, এই কোয়েশ্চেন সলভটা। প্লিজ সবাই একটু করবেন, কেউ মানে মানে ইনডিফারেন্স থাকবে না যে ভাই আমি একটু পরে করে নিব, আমি একটু দেখে নিব, আমি ক্লাসে জয়েন করি। কেউ কোয়েশ্চেন সলভ করার আগে আমাদের সেই 14 তারিখের ক্লাসে জয়েন করবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। দেখবেন যে তাহলে আপনার আপনার কাছে জিনিসটা ইন্টারেস্টিং মনে হবে, যে মানে ইউসিপি পড়া বা ফরেন ট্রেড সিরিসিএস এক্সামের প্রিপারেশন নেওয়া, এটা আপনাকে থ্রিল করবে। আদারওয়াইজ কিন্তু আপনি ইউ উইল বি গ্র্যাজুয়ালি ইন ব্যাকসিট। বি কেয়ারফুল, সবাই মনে রাখবেন। নাও আমাদের ডিসকাশন শুরু, ইউসিপি 600 আর্টিকেল 19 to 23 ডিসকাশন হচ্ছে আমাদের আজকে, বা আমরা শুরু করব। অনেকগুলি জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব। যারা ট্রেডের না তাদেরকে নতুন একটা ডকুমেন্টের সাথে আমরা পরিচয় করাবো, নতুন একটা প্রসেসের সাথে পরিচয় করাবো। আমরা আমরা মানে বাই স্টেপস আমরা একটু স্লো যাব। যাদের যে কোনো ইস্যুতে প্রবলেম হয়, লেট মি নো। যারা ট্রেডে আছেন, বিশেষ করে ডকুমেন্ট ডিল করছেন, তাদের কাছে ক্লাসটা একটু মোর কমন, বিকজ ইউ হ্যাভ অলরেডি সিন দিস টাইপস অফ ডকুমেন্ট। কিন্তু ডকুমেন্টের অনেকগুলি জায়গা আপনাকে বুঝতে হবে, মানে বুঝেন, মানে আমরা একটু যেভাবে চেক করবো সেটা একটু মনে রাখবেন। নেক্সট 2 or 3 ক্লাসেস টুডে, নেক্সট 2 ক্লাসেস আর মোর ইম্পর্টেন্ট ফর ইউ, দুইটা পার্সপেক্টিভে। প্রথম হচ্ছে আহ, আপনারা জানেন সিডিসিএস পরীক্ষা একটা পার্ট দিতে হয় এমসিকিউ, আরেকটা পার্ট দিতে হয় ডকুমেন্ট চেকিং, যেটাকে ফর্মাল ভাষায় সিডিসিএস এর ভাষায় বলে সিমুলেশনস। সিমুলেশনে কি করতে হয়? সিমুলেশনে 3টা সিমুলেশন থাকে বিভিন্ন ধরনের, যেটা আপনারা ওই যে পার্ট 2 এর, মানে আমাদের ব্যাচ 2 এ যে 3টা ক্লাস করেছি, যারা জয়েন করেছেন তারা দেখেছেন। সেই ক্লাসে আমরা, ওরা অনেকগুলি ডকুমেন্ট দিয়ে দেয়, সেই ডকুমেন্টগুলি চেক করে আপনাকে ডকুমেন্ট ঠিক আছে কিনা এরকম ইভ্যালুয়েশন দিতে হয়। 5টা ইভ্যালুয়েশনস দিতে হয়। এই 5টা ইভ্যালুয়েশনস যদি আপনি প্রপার ওয়েতে দিতে পারেন, তাহলে আপনি 10 মার্কস পাবেন। অর্থাৎ এটাকে ফর্মাল ভাষায়, আমাদের ভাষায় আমরা বলবো ডকুমেন্ট চেকিং। সিডিসিএস রেগুলেশনস অনুযায়ী সেটার নাম হচ্ছে সিমুলেশনস অ্যানালাইসিস। 3টা সিমুলেশনস অ্যানালাইসিস থাকে, এবং সিডিসিএস 100 মার্কসের জন্য সেই 3টা সিমুলেশনের প্রত্যেকটা সিমুলেশন 10 করে, 3টা সিমুলেশনের মার্কস হচ্ছে 30। সো উইল বি সো ক্রুশিয়াল। ওই ক্রুশিয়াল পার্টটার প্র্যাকটিক্যাল জানার জায়গাটা হচ্ছে আজকে, আগামীকালকে এবং পরের ক্লাস, নেক্সট 3টা সাবসিকুয়েন্ট ক্লাস। মানে এই 3টা ক্লাস যারা একটু সুন্দরভাবে করতে পারবেন, তারা হচ্ছে ডকুমেন্ট চেকিং এ এক্সপার্ট হবেন, এমসিকিউ পার্টটা কভার করতে পারবেন, মানে সিডিসিএস এর ইনফর্মাল বেসটা আপনার স্ট্রং হবে। সো এই ক্লাসগুলি খুবই খুবই ক্রুশিয়াল, খুবই ক্রুশিয়াল। সবাই একটু মনোযোগ দিয়ে আমরা করার চেষ্টা করব, সবাই একটু খেয়াল করব কোন জায়গায় আমি কি বলার চেষ্টা করছি, কোন দিকে মুভ করছি। মানে পারপাস ইজ সো সো ইম্পর্টেন্ট, পারপাস ইম্পর্টেন্ট। এবং এটা সিডিসিএস পরীক্ষার মার্কিংয়ে অনেক বেশি কনফিডেন্স ক্রিয়েট করে, অনেক বেশি মার্কটাকে সিলেক্ট করে।
নন ট্রেড যারা আছে তাদের জন্য এটা একটা প্র্যাকটিক্যাল মানে এক্সপিরিয়েন্স ডকুমেন্ট চেক করা। কারণ মানে আই বিলিভ প্র্যাকটিক্যাল আমরা যারা সিডিসিএস এর বিভিন্ন জায়গায়, তো বাংলাদেশ বিভিন্ন জন পড়ায়, বিভিন্ন জায়গায় নিয়ে কাজ করে, এভাবে রিয়েল ডকুমেন্টকে নোটিফাই করে আইডেন্টিফাই করে মানে খুব সবাই এরকম সময় দিয়ে পড়ানোর চেষ্টা করে না। হ্যাঁ, মানে আর্টিকেল 19 এটা বলেছে প্রথমেই চলে যাবে আর্টিকেল 19, মানে আর্টিকেল 19-এর যেটা স্টার্ট, অর্থাৎ দিস ওয়ান ইজ আর্টিকেল 19, এখান থেকে স্টার্ট। এখানে হচ্ছে মূলত দেখেন, এগুলো কিন্তু আমরা আসলে বিভিন্ন আলোচনা করেছি। আর্টিকেল 19 স্টার্ট হচ্ছে মূলত এখানে। তাহলে আমার মানে সব জায়গায় আমরা যেটা পাবো বা সব জায়গায় আসলে যেটা করে, মানে এটা তাদেরও দোষ না, তারা প্ল্যান করে 10টা ক্লাসে ইউসিপি শেষ করবে, 12টা ক্লাসে ইউসিপি শেষ করবে। আমাদের মূল রুলসটা শুরু হচ্ছে এতটুকু, কিন্তু আমরা দেখেন এই এতটুকু পড়ার আগে, এতটুকু পড়তেই কিন্তু আপনি দেখবেন একটু পরে আমি 30 মিনিটস টাইম কিল করে ফেলেছি, যেটাকে আমরা ফাউন্ডেশন বলছি। এবং এই ফাউন্ডেশনের সাথে একটা ডকুমেন্ট, রিয়েল ডকুমেন্ট চেকিং করা, ডকুমেন্ট দেখা, এটা সব জায়গায় হয়ে ওঠে না। হুম। সো এখানে ইউ হ্যাভ টেকেন দিস অপশন, সো এটাকে একটু সবাই ইউটিলাইজ করবেন। বিকজ আমি ডে 1-এ বলেছি যে আমি আসলে নন ট্রেডে যারা আছেন তাদেরকে এম্পাসাইজ করছি, তাদেরকে গেয়ার আপ করার জন্য আমরা ক্লাসটা যত টেকনিক্যালি সোজা করা যায় আমরা তত টেকনিক্যালি সোজা করার চেষ্টা করি। এবং এটা যারা নতুন তাদের জন্য সেটা এনকারেজফুল হয়, যারা পুরনো তাদের জন্য রিপিটেড কিছু জায়গায় কিছু ডিসকাশন রিপিটেড হয়, সেটা আবার তাদের ওই নলেজ লেভেলটা রিক্যাপ হয়। আর্টিকেল 19 বলা হচ্ছে ট্রান্সপোর্ট ডকুমেন্ট কাভারিং অ্যাটলিস্ট 2 ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্ট। মানে আসলে কি? মানে হচ্ছে ট্রান্সপোর্ট ডকুমেন্ট মানে গুডসটা আসলে ফিজিক্যালি যেই যানবাহনে করে যায়, সেই যানবাহন কর্তৃপক্ষ যে ডকুমেন্টটা দেয় সেটার নাম ট্রান্সপোর্ট ডকুমেন্ট। সো ট্রান্সপোর্ট ডকুমেন্ট নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নাই, এটুকু আমি বুঝতে পারি, সবাই আমরা বুঝতে পারি। যেমন যদি বাসে যায়, তাহলে বাস ড্রাইভার আমাকে যে রিসিটটা দিবে সেটাকে বলবো ট্রান্সপোর্ট ডকুমেন্ট। রেল গেলে রেল কর্তৃপক্ষ যেটা দিবে, ট্রাকে গেলে ট্রাক কর্তৃপক্ষ যেটা দিবে, জাহাজে আসলে জাহাজ কর্তৃপক্ষ যেটা দিবে, এয়ারে গেলে বিমান কর্তৃপক্ষ যেটা দিবে, অন্য কোনো মাধ্যমে গেলে সেই কর্তৃপক্ষ যেটা দিবে সেটাকে আমরা বলবো ট্রান্সপোর্ট ডকুমেন্ট। সো ট্রান্সপোর্ট ডকুমেন্ট এটা আমরা বুঝতে পেরেছি। ট্রান্সপোর্ট ডকুমেন্ট কাভারিং অ্যাটলিস্ট 2 ডিফারেন্ট মুডস। এখানে একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, মুড। এই মুডের সাথে 2টা ওয়ার্ড জড়িত, একটা হচ্ছে মুডস, আরেকটা হচ্ছে মিনস। এই 2টা ওয়ার্ড প্রথমে আমি এখন পর্যন্ত ডিসকাশন আমরা যখন একটু পরে যাব, আমি র্যাপ আপ করব যে নতুন কোন জিনিস আমরা শিখেছি। প্রথম প্রথমত ট্রান্সপোর্ট ডকুমেন্ট, হোয়াট ইজ ট্রান্সপোর্ট ডকুমেন্ট, এই ওয়ার্ডটা আমরা শিখেছি 1 নম্বর। 2 নম্বর এখন শেখার চেষ্টা করছি মুড আর মিনস, এই 2টা মানে কি, 2টা ওয়ার্ড, একটা হচ্ছে মুড আর একটা হচ্ছে মিনস। ডিফারেন্ট মিনস, মিনস মানে হচ্ছে যানবাহন, এটার সুন্দর ইউসিপি ল্যাঙ্গুয়েজে সেটাকে বলা হয় মিনস। এখন দেখেন এখানে ছবি দেখতে পাচ্ছেন যে জাহাজ আছে, তারপরে কার্গো আছে, তারপরে কুরিয়ারের গাড়ি আছে, এয়ার আছে, বাস ট্রাক ট্রাকি নেই, সেটাও মিনস। তাহলে যত ধরনের যানবাহন ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় মিনস। যত ধরনের রাস্তা আছে সেগুলিকে বলা হয় মুড। তাহলে এইটা হচ্ছে জলপথ, এইটা রেলপথ, এইটা স্থলপথ, এইটা আকাশপথ, এই প্রত্যেকটাকে বলা হয় মুড। মুড। তাহলে এখানে আমি 4টা মুডের 4টা ছবি দিয়েছি। এটা হচ্ছে আকাশপথ, এটা হচ্ছে স্থলপথ, এটা হচ্ছে রেলপথ, এটা হচ্ছে জলপথ, এগুলিকে বলা হয় মুড। আপনি এখন বলছেন যে ধুর ভাই আপনি এটা কেন বলছেন, এগুলি তো পারি, বাচ্চাদের পড়া, আমাদেরকে কেন বলছেন? একটু পরে যখন আমি মুড মিন্স নিয়ে যখন ঘন ঘন 2-3টা প্রশ্ন করব, তখন আপনি নিজে আটকে যাবেন, মানে মুডস মানে কি ভাইয়া, যানবাহন বলেছে না রাস্তা বলেছে, এটা তো একটু প্যাচ হয়ে যাচ্ছে। মানে ফ্রিকুয়েন্টলি আমি যখন পড়েছি তখন আমার হয়েছে, সেজন্য আমি মনে করছি যে এটা আমরা একদম ক্লিয়ারলি জানা থাকা দরকার। সো মুড এবং মিনস আমাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না, আমরা মোটামুটি জেনেছি। মুড মানে যতগুলি ওয়ে আছে, যতগুলি যা পথ আছে, আর মিনস মানে হচ্ছে যতগুলি ভেহিকেল ইউজ করা হয়। এবার আমরা মনে হয় এই লাইনটা ক্লিয়ার করতে পারবো। আমাদের আর্টিকেলের শুরুতে বলেছে অ্যাট লিস্ট 2 ডিফারেন্ট মুডস। মুডস মানে
জলপথ, স্থলপথ, আকাশপথ। অ্যাটলিস্ট টু, কমপক্ষে দুইটার বেশি হতে পারে। তাহলে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট মানে হচ্ছে এমন এক ধরনের ডকুমেন্ট, যে ডকুমেন্ট কোনো একটা অথরিটি দিবে, ওই গুডসটা অবশ্যই কমপক্ষে দুইটা পথ অথবা তার বেশি পথ কাভার করতে হবে। তাহলেই যেই ট্রান্সপোর্ট ডকুমেন্টটা পাবো সেই ট্রান্সপোর্ট ডকুমেন্টটাকে বলা হয় মাল্টি মোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট অথবা কম্বাইন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্ট। আমরা কিভাবে এক্সাম্পল দিব? আমরা এক্সাম্পল ধরেন একটা বলতে পারি যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে একটা গুডস আসবে, অথবা আমি বলতে পারি যে ইন্ডিয়া থেকে নেপাল হয়ে বাংলাদেশে একটা গুডস আসবে। যেমন এটা ফ্রিকুয়েন্টলি হয় যে আমাদের দেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্রেডে এইটা, যেমন আমি নিজে প্র্যাকটিক্যালি প্রচুর পরিমাণ পাই, সেগুলি হচ্ছে আম, থাইল্যান্ডের সুপারি খুব ভালো। থাইল্যান্ডের সুপারিটা, মানে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলছি, আমার একটা কাস্টমার আছে সুপারির। থাইল্যান্ডের সুপারিটা ইন্ডিয়ায় খুব ফেমাস, বাট থাইল্যান্ড থেকে ইন্ডিয়ায় সুপারিটা ওরা ইম্পোর্ট করে না। কারণ ইন্ডিয়া যদি সরাসরি ইম্পোর্ট করতে যায়, ওদের হচ্ছে মানে ট্যাক্স হ্যাভেন এবং ট্যাক্সের ইস্যুস এবং যানবাহনের একটা প্রোটোকল মেনটেন করতে হয়, এবং ওই প্রোটোকলটা খুব প্রলং হয়। ইন্ডিয়ান সকল বায়ার অ্যাপ্রিসিয়েট করে যে সুপারিটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকবে, থাইল্যান্ড থেকে বাংলাদেশে ঢুকবে, অথবা ভুটান থেকে বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে। ধরেন আমি চিন্তা করলাম থাইল্যান্ড থেকে মানে 1 মেট্রিক টন সুপারি বাংলাদেশে আসবে। তাহলে এই থাইল্যান্ড থেকে বাংলাদেশে সুপারিটা আসলো ট্রাকে, বাংলাদেশে আসলো। বাংলাদেশ থেকে এই সুপারিটা জাহাজে করে ইন্ডিয়ায় গেল। তাহলে স্টার্টিং হলো থাইল্যান্ড, পোর্ট অফ ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ হয়ে গিয়েছে। এই হয়ে যাওয়ার সময় থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসার অংশটুকু কাভার করেছে একটা ট্রাকে। বাংলাদেশ থেকে সেই প্রোডাক্টটা গিয়েছে হচ্ছে ইন্ডিয়ায় শিপে। তার মানে দুইটা মুড কাভার করেছে। আমাদের আর্টিকেলটা হচ্ছে যদি কমপক্ষে দুইটা মুড কাভার করে, কমপক্ষে দুইটা করতে হবে, দুইটার বেশি করলেও হবে। কমপক্ষে দুইটা মুড কাভার করলে আলটিমেট সাপ্লায়ার বা ইস্যুইং ব্যাংকে যে ডকুমেন্ট সাবমিট করা হয় ট্রান্সপোর্ট ডকুমেন্ট, সেই ডকুমেন্টটার নাম হয়ে যাবে মাল্টিমোডাল বা কম্বাইন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্ট। এখন এই ডকুমেন্টটা কিভাবে রেডি করবে, কোন পোর্ট রেডি করবে, কোন যানবাহনটার ডকুমেন্টটা রেডি করবে, কোনটা আসলে ইস্যুইং ব্যাংকে সাবমিট করতে হবে, এই যাবতীয় রুলস এবং রেগুলেশনসগুলি আমরা এই আর্টিকেলে পড়ব। তাহলে এই আর্টিকেলে আমরা এখন পর্যন্ত 3টা কথা জেনেছি। একটা হচ্ছে হোয়াট ইজ ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইন জেনারেল, সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ মিনস অ্যান্ড মোডস, 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ মাল্টিমোডাল অর কম্বাইন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্ট। 3টা জায়গায় কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? নাই? ওকে। হ্যাঁ, মাল্টিমোড একবার একটু বলুন। মাল্টিমোডাল হচ্ছে যদি দুই বা তার বেশি যানবাহন না, দুই বা তার পথ, দুই বা তার বেশি পথের মাধ্যমে কোনো গুডস ইম্পোর্টার থেকে এক্সপোর্টার কান্ট্রি পর্যন্ত রিচ করে, তখন যেই ট্রান্সপোর্ট ডকুমেন্টটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট। দেখেন, যদি যদি থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসছে ট্রাকে, মানে এটা স্থলপথ, বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যায় ট্রাকে, মানে এটা স্থলপথ, দুইটাই কিন্তু স্থলপথ। সো দুইটা কিন্তু মুড হয় নাই, সেম মুডে আছে, স্থলপথে আছে, এটা কিন্তু মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট হবে না। মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট হতে হলে অবশ্যই দুই বা তার বেশি পথ অতিক্রম করতে হবে, হয় জলপথ, স্থলপথ, আকাশপথ বা ইত্যাদি ইত্যাদি অতিক্রম করতে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে হ্যাঁ, যে তাহলে যে আমাদের বাংলাদেশে যখন কোনো ভেসেল আসে, তাহলে হুম, তো সেটা যে সিঙ্গাপুরে স্টপেজ নিয়ে যেইটা আসে, তাহলে ওইটাও কি তখন মডেল হবে? না, ওটা অবশ্য একই পথেই আসতেছে, মানে ভেরি গুড, সমুদ্র পথেই। ওটা তো মাল্টি মডেল। ওইটা মাল্টিমোডাল হবে না। ভেরি গুড, ভেরি গুড।
দিস ইজ কল্ড দ্য স্পিরিট। মানে আপনার মাথায় কাজ করছে, আপনি তো এখানে বলতে পারবেন আমার সামনে যে ভাইয়া এটা এটা এরকম মনে হচ্ছে। আপনার কিন্তু ধরেন, আমি বারবার প্রথম ক্লাসে একটা কথা বলেছি, সেটা হচ্ছে ইউ আর জয়নিং অলমোস্ট 35। আপনারা হচ্ছেন আমাদের জন্য, আপনারা এই 27 এখন আজকে জয়েন করেছেন আমি সহ। আপনারা কিন্তু একজন আরেকজনের ক্লোজ শুভাকাঙ্ক্ষী ইন টার্মস অফ সিডিসিএস এক্সাম। হ্যাঁ, এখানে কিন্তু একজন আরেকজনের মধ্যে কোনো ধরনের সেম ডেজিগনেশন ইত্যাদি ইত্যাদি প্রায়োরিটি সেট করবেন না। আপনার কাছে যেটা মনে হচ্ছে আপনি বলে দিবেন, আপনার কাছে যেটা মনে হচ্ছে এটা বলে দিবেন, অন্যজনের কাছে যেটা মনে হচ্ছে যে ভাই এটা মনে হচ্ছে এটা বলে দিবেন। তাহলে হবে কি, আপনাদের মধ্যে ইন্টিমেসিটা ক্রিয়েট হবে। আমাদের পুরনো পুরনো যে ব্যাচগুলিতে আছে, প্রত্যেক ব্যাচে এখনো প্রতিনিয়ত 2-3টা কোয়েশ্চেন আসে, একজন কোয়েশ্চেন করে অন্যরা অ্যান্সার দেয়। আপনারাও আপনাদের জেনারেল গ্রুপে কোয়েশ্চেন করবেন, অ্যান্সার দিবেন, কারো কোনো প্রবলেম থাকলে আপনারা সেটা মানে কাভার আপ করবেন। আমি অ্যাপ্রিসিয়েট করি, আমাদের কিন্তু আপনাদের গ্রুপেও মোটামুটি শাহাদাত ভাই সো অ্যাক্টিভ ইন দিস রিগার্ড। মোটামুটি আইডিয়া জেনারেট করার চেষ্টা করে, তার কাছে এটা মনে হয়েছে, অ্যাডভাইস চায়, এটার অ্যান্সার কি হবে। টু সাম এক্সটেন্ট আপনারা দেখা যায় যে বিভিন্ন জন বিভিন্ন রকম অ্যান্সার দেন, অ্যান্সার প্রোভাইড করেন। এটা কিন্তু পড়াশোনার কন্টিনিউশনটাকে ক্রিয়েট করবে। হ্যাঁ, আপনার কাছে যেটা মনে হয়েছে, যেমন আপনি এখন ভাইয়া প্রশ্ন করেছে যে ভাইয়া যদি দেখেন, যদি ইন্ডিয়া থেকে একটা জাহাজ আমাদের কাছে আসছে, ধরেন ইন্ডিয়া থেকে থাইল্যান্ডে একটা জাহাজ দিয়ে আমার কাছে চলে আসলো জাহাজটা, ওকে আমার কাছে আসছে, ও এটা তো দুইটাই জাহাজ, মানে দুইটাই সেম মুডস ব্যবহার করছে। সো যেহেতু দুইটাই দুইটাই জলপথ ব্যবহার করছে, সো এটা কিন্তু কম্বাইন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্টের মধ্যে পড়বে না। সেম মুড ব্যবহার করে যদি একের অধিক পোর্ট, একের অধিক স্টেশন যদি কভার করে, তাহলে সেটাকে আমরা আলাদা ট্রান্সপোর্ট ডকুমেন্ট বলবো। এবং ওই আলাদা আলাদা ট্রান্সপোর্ট ডকুমেন্টগুলি আমরা বিভিন্ন আর্টিকেলে আলোচনা করব। যেমন একটু পরে আমরা একটা আর্টিকেল পাবো, আর্টিকেল নাম্বার 20, যেটা বলা হচ্ছে বিল অফ লেডিং, অর্থাৎ শুধুমাত্র সিঙ্গেল জলপথের মাধ্যমে যদি কোনো গুডস এক একটা দেশ থেকে অন্য দেশে যায়, তখন সেটাকে আমরা বলি, যে ট্রান্সপোর্ট ডকুমেন্টটা ক্রিয়েট হয় সেটার নাম বিল অফ লেডিং। তারপরে 21-এ গিয়ে আমরা অন্য একটা আর্টিকেল, অন্য একটা ডকুমেন্ট পড়বো, 22-এ পড়বো, 23-এ পড়বো, 24-এ পড়বো, একদম 25 পর্যন্ত ডিফারেন্ট টাইপস অফ ডকুমেন্টেশন নিয়ে আমরা কভার করব বা ডকুমেন্ট আমরা পড়বো, সবই ট্রান্সপোর্ট ডকুমেন্ট। বাট ট্রান্সপোর্ট ডকুমেন্টগুলির মধ্যে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট হতে হলে আপনাকে অবশ্যই কমপক্ষে 2টা মুডস টাচ করতে হবে বা এনজয় করতে হবে, কনজিউম করতে হবে। এখানে একটা মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্টের বিল অফ লেডিং আমরা এখানে দিয়েছি, একটা বিল ভাই অফ একটা লেডিং। কোশ্চেন করি। জি। আচ্ছা ভাইয়া, মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্টস মিন্স হচ্ছে যে একটা ডকুমেন্টস এর ভিতরে দুইটা মুডস কভার করার কথা বলা থাকবে, তাই তো? জি। আচ্ছা, এটা হতে পারে না যে সে দুইটা বিএল ইস্যু করলো, একটা ধরেন এক মুডের জন্য ইস্যু হইলো, আরেকটা অন্য মুডের জন্য ইস্যু হইলো, এভাবেও তো হইতে পারে, তাই তো? মানে দুইটা মুডের জন্য দুইটা বিএল ইস্যু হইলো আচ্ছা, আলাদা আলাদা। প্রথমত প্রথমত বিএল যখন ইস্যু হবে, বিল বিল অফ লেডিং যখন ইস্যু হবে, বিল অফ লেডিং কিন্তু শুধু জলপথের জন্য ইস্যু হয়। ঠিক আছে, প্রথম কথা জলপথের জন্য ইস্যু হয়। আর একসাথে আপনি যেটা বলার চেষ্টা করেছেন, মনে হয় কোয়েশ্চেনটা এরকম, যে ধরেন যে একটা অংশ ট্রাকে আসছে, আরেকটা অংশ জাহাজে করে গেছে, তো ট্রাকের অথরিটি ট্রাক রিসিভ দিল, আর আহ, মানে জাহাজের অথরিটি হচ্ছে বিল অফ লেডিং দিল। এই দুইটাকে একত্রে কম্বাইন্ড করে আমি ডকুমেন্টটা সাবমিট করলে এটাকে আমি মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট বলবো। আপনি তো এটা বলতে চেয়েছেন, তাই না? জি 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 জি, তখন কি মাল্টিমোডাল বলা হবে না আলাদা আলাদা আমি ডকুমেন্টেশন গুলা রিসিভ করবো? ওকে, ভেরি গুড, ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, এইটা কখনো ইন্টারন্যাশনাল ট্রেডে এটা মানে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট না। মানে একই ডকুমেন্টে আমি একটা অংশ, প্রথম অংশটা জাহাজে আসছে, মানে প্রথম অংশটা ট্রাকে, দ্বিতীয় অংশটা জাহাজে আসছে, এই দুইটা ট্রান্সপোর্ট ডকুমেন্ট একসাথে দিয়ে আমি এটাকে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট বলবো না। এটা ইন্টারন্যাশনাল ট্রেডে হয় না, কারণ এটা ইন্টারন্যাশনাল ট্রেডের স্পিরিটটাকে নষ্ট করে। স্পিরিটটাকে নষ্ট করে কেন? কারণ হচ্ছে এই দুই ডকুমেন্ট, দুই রকম বিএল যখন একত্রে দিবে, বা দুইটা ডকুমেন্ট যখন একত্রে আপনাকে সাবমিট করবে, কোন পোর্ট থেকে কতটুকু পর্যন্ত আপনার আসছে, কোন জায়গা থেকে কতটুকু কি হয়েছে, এইটা টাচ আউট করাটা, ফিগার আউট করাটা ডকুমেন্ট চেকার হিসেবে যে ব্যাংক থাকবে তার জন্য এটা টাফ হয়ে যায়।
সেজন্য এটাকে ইজিয়ার করার জন্য ইন্টারন্যাশনাল ট্রেড এই কম্বাইন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইস্যু করেছে, মানে আবিষ্কার করেছে। তাহলে কম্বাইন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্টে কি করবে, যেই মানে ট্রান্সপোর্ট ডকুমেন্টটা যে ইস্যু করবে, এটা হতে পারে জলপথের কর্তৃপক্ষ করতে পারে, এটা হতে পারে স্থলপথের কর্তৃপক্ষ করতে পারে, এটা হতে পারে আকাশপথের কর্তৃপক্ষ করতে পারে, যে কোনো এক পক্ষের কর্তৃপক্ষ করবে। বাট সে লিঙ্ক আপ করে দিবে যে আগের অংশটুকুতে কিভাবে সে গুডসটা পেয়েছে, সেটা সে লিঙ্ক আপ করে দিবে। যদি সে লিঙ্ক আপ করে দেয়, তখন আমি সেটাকে বুঝবো যে এইটা হচ্ছে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট। তাহলে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট মানে একসাথে দুই তিনটা ট্রান্সপোর্ট ডকুমেন্টকে জড়ো করে একসাথে দেওয়া না। মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট মানে হচ্ছে একটা ডকুমেন্ট, বাট ওই ডকুমেন্টে সে যে দুই তিনটা রাউটে বা দুই তিনটা পথ অতিক্রম করে ফাইনাল ডেস্টিনেশনে গিয়েছে, পুরো জায়গাটাকে সে স্টার্ট অ্যান্ড এন্ডসটাকে পয়েন্ট আউট করবে। কম্বাইন করেছে। তখন আমি সেটাকে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট বলবো। এখন আসি, এখন আমরা একটু পরে দেখবো যে একটা বিএল দেখে বা একটা ট্রান্সপোর্ট ডকুমেন্ট দেখে আমি আসলে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট বলতে পারবো কিনা বা বলা যাবে কিনা, বা কোন রাস্তাতে গেলে কে কাকে প্রায়োরিটি দেওয়া হয়। এটা সহজাত একটা প্রশ্ন যে ট্রাকে আসছে প্রথম অংশ, পরের অংশ নদী জাহাজে গেছে, তাহলে কে আসলে ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইস্যু করবে? প্রথম অংশ জাহাজে আসছে, দ্বিতীয় অংশ এয়ারে গেছে, কে আসলে মানে ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইস্যু করবে? প্রথম অংশ আহ, ট্রাকে আসছে, দ্বিতীয় অংশ উম, জলপথে গেছে, কে আসলে ইস্যু করবে? প্রথম অংশ ট্রাকে আসছে, দ্বিতীয় অংশ রেলে গেছে, কে আসলে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইস্যু করবে? সাধারণ কথা হচ্ছে, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে, যেই অংশটুকু বেশি রাস্তা কাভার করবে, হি হ্যাজ দ্য obligated and authorized entity to issue the combined transport document। এটা হচ্ছে প্রথম রুল। সেকেন্ড রুল হচ্ছে, স্বাভাবিকভাবে সেকেন্ড আরেকটা রুলসও কনসিডারেশন করা হয়, সেটা হচ্ছে যিনি লাস্ট সেন্ডার গুডস, অর্থাৎ ইস্যুয়ারের কাছে, ইস্যুইং ব্যাংক বা ইম্পোর্টারের কান্ট্রিতে যিনি লাস্ট গুডসটাকে রিচ করান, তিনি মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইস্যুয়ার হিসেবে কাজ করেন। এটা হয়, এটা হয়। 3 নম্বর হচ্ছে, যেই মাধ্যমেই আসুক না কেন, লাস্ট মাধ্যমটা যদি সি হয়, তাহলে সি কর্তৃপক্ষ পথ কম হলেও তারাই ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইস্যু করে। এরকমও হয়। এই তিনটা যে কোনো একটা নিয়মই কাজ করতে পারে, এখানে কোনো রুল অফ থাম নাই। কারণ আপনার তো আসলে এখতিয়ার নাই যে আপনি এখন চিন্তা করবেন যে ভুটান থেকে বাংলাদেশের দূরত্ব, ধরেন ভুটান থেকে বাংলাদেশে আসছে ট্রাকে, আর বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছে শিপে। এখন আপনি চিন্তা করবেন কে ট্রান্সপোর্ট কম্বাইন্ড ডকুমেন্ট ইস্যু করবে। সো ভুটান থেকে বাংলাদেশের দূরত্ব হচ্ছে 138 কিলোমিটার, ট্রাকে আসছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার দূরত্ব হচ্ছে 137.50 কিলোমিটার, তাহলে দূরত্ব বেশি হচ্ছে ট্রাকের। তাহলে ট্রাক কর্তৃপক্ষ কম্বাইন্ড ডকুমেন্টে ইস্যু করবে অ্যাজ পার প্রথম নিয়ম অনুযায়ী করার কথা। আপনাকে বলা হচ্ছে যে এইটায় সবসময় আপনি একটু লিবারেল থাকবেন, অ্যাজ এ ডকুমেন্ট চেকার, অ্যাজ এ ইস্যুয়ার আপনি এটা লিবারেল থাকবেন। নিয়ম হচ্ছে সবচেয়ে বেশি পথ যিনি কভার করবে, তিনি হচ্ছে কম্বাইন্ড ডকুমেন্টটা ইস্যু করবেন, বিকজ হি হ্যাজ মোর রেসপন্সিবল দেন আদার এন্টিটি। এটা হচ্ছে প্রথম নিয়ম। এবার আরেকটা নিয়মও হতে পারে, যদি এমন হলো যে লাস্টেরটা জলপথ হলে বরাবরই জলপথ কর্তৃপক্ষ করে। 3 নম্বর হচ্ছে, লাস্টেরটা যদি এন্ড ইউজার হয়, তাহলে এন্ড ইউজার হিসেবে তারাই করে। আপনার কথা হচ্ছে, আপনি যেটাই পান, যেই মাধ্যমে কে কোথা থেকে আসছে না আসছে, আপনি যেই জায়গা থেকেই পান না কেন, আপনি ডকুমেন্টটা আপনার কাছে আসলেই আপনি প্রথম দেখবেন ইজিটে মানে ট্রান্সপোর্ট ডকুমেন্ট, মানে ডকুমেন্ট, এটা কি আমার জন্য কম্বাইন্ড ডকুমেন্ট কিনা, এটা আপনি প্রথমেই দেখেই বুঝে ফেলবেন। এটা নিয়ে আপনার ফার্দার অ্যানালাইসিস করার দরকার নাই যে দূরত্ব কার বেশি, না এটা তো ট্রাক কর্তৃপক্ষ করার দরকার ছিল, এটা কেন শিপ কর্তৃপক্ষ করেছে। কারণ বিএল যখন ইস্যু, বিএল মানে এটা শিপ কর্তৃপক্ষ করবে। আমরা এখানে একটা ট্রান্সপোর্ট ডকুমেন্ট দেখিয়েছি, যেটা দেখে দেখার সাথে সাথে আমরা বুঝতে পারবো যে এটা মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট। এখন কোনো একটা, কারণ আমরা নর্মাল একটু পরে যখন আর্টিকেল নাম্বার 20 পড়বো, সেখানেও বিল অফ লেডিং দেখবো, যেটা শুধুমাত্র জলপথে যাওয়ার জন্য ব্যবহার করা হয়, কারণ বিল অফ লেডিং জলপথ ইস্যু করে। এটা জলপথ ইস্যুকারী ইস্যু করেছে।
এখন একটা বিএল দেখে আমি কিভাবে বুঝবো এটা শুধু বিএল, মানে শুধু জলপথে আসছে, আর এটা মাল্টিমোডাল বিএল, এটা আমি কিভাবে বুঝবো? এই কোয়েশ্চেনটা খুবই দরকারি। আমরা এবার এইটার অ্যান্সার দেখব। এটার অ্যান্সার দেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে, যখন আপনি কোনো একটা ডকুমেন্ট পাবেন, সেটা ট্রাক রিসিপ্ট, সেটা বিল অফ লেডিং, সেটা এয়ারওয়ে বিল, সেটা আদার থিংস, এই দুইটা জিনিস সবাই একটু ভালো করে দেখবেন, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এইটা লিখছে পোর্ট অফ লোডিং, আর এইটা লিখছে প্লেস অফ রিসিভ। যদি পোর্ট অফ লোডিং এবং প্লেস অফ রিসিভটা আলাদা হয়, তাহলে, কারণ আপনি তো এখানে ডকুমেন্টে কোনো জায়গায় বলা থাকবে না যে ডিয়ার স্যার, আই হ্যাভ রিসিভ ডকুমেন্ট ফ্রম থাইল্যান্ড টু বাংলাদেশ বাই এয়ার ট্রাক নাম্বার এত, বাই এত, এরকম কিন্তু ডকুমেন্টে লেখা থাকবে না যে আমি এটা দেখে বুঝবো যে এটা মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট। আপনার শুধুমাত্র these 2 points will carry you the full determination about combined transport document। যদি পোর্ট অফ লোডিং এবং প্লেস অফ রিসিভটা আলাদা হয়, তাহলেই আপনি ডিক্লারেশন দিয়ে দিবেন এটা কম্বাইন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্ট। আর কোনো দিকে তাকানোর দরকার নেই, হোয়াট এভার ইট ইজ, হোয়াট টাইপস অফ ডকুমেন্ট ইউ হ্যাভ রিসিভড। এবার আসুন যে এটা ফ্রেশ বিল অফ লেডিং, কম্বাইন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্ট না, এটা আমি কিভাবে বুঝবো? যদি পোর্ট অফ লোডিংটা শুধু ফিল আপ করা থাকে, পোর্ট অফ রিসিভটা কিছু লেখা না থাকে, ব্ল্যাঙ্ক, তাহলে এইটা শুধু বিল অফ লেডিং, কম্বাইন না। এক, আবার অনেক সময় তারা পাকনামি করে লিখতে পারে যে পোর্ট অফ লোডিং ঘরও লিখছে আর প্লেস অফ রিসিপ্টের ঘরও লিখছে। যদি দেখেন দুইটা ঘরই লেখা আছে বাট দুইটা কথাই সেম, তার মানে আসলে এটাকে ইকো করেছে এখানে, ওইটা কিন্তু কম্বাইন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্ট না, ওইটাও নর্মাল বিল অফ লেডিং। তাহলে এখন এটা যদি আপনার কাছে ট্রাক রিসিপ্ট আছে এবং ট্রাক রিসিপ্টে দেখেন যে পোর্ট অফ লোডিং এবং প্লেস অফ রিসিপ্ট আলাদা, ইউ হ্যাভ ডিটারমাইন্ড দ্যাট ইট ইজ কম্বাইন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্ট। হোয়াট এভার ইট ইজ, যে এটা ট্রাক রিসিপ্ট, কোনো সমস্যা নাই, হয়তো ট্রাক বেশি দূরত্ব অতিক্রম করেছে, ট্রাকের বেশি প্রায়োরিটি ছিল, ট্রাকের লাইবিলিটি বেশি ছিল, এই জন্য তারা ইস্যু করেছে, এটা আপনার, ইট ইজ নান অফ ইউর বিজনেস। ইউর বিজনেস ইজ টু আইডেন্টিফাই whether it is combined transport document or normal transport document। আর অন্য কোনো ইন্টিমেশন এইখানে খুব বেশি আমরা ইনিশিয়াল লেভেলে প্রায়োরিটি দিব না। হ্যাঁ, আমরা আরেকটু প্রায়োরিটি দিব যখন আমরা একটু এক্সপার্ট হব, ইন সাম স্কেলে আমরা যখন এক্সপার্ট হব তখন আমরা আরেকটু প্রায়োরিটি দিব। বাট এই দুইটা হচ্ছে আমার রুল অফ থাম, যে আইদার এটা ট্রান্সপোর্ট কম্বাইন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্ট আর কম্বাইন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্ট না। সো এই প্রশ্নে আমি দেখছি এখানে পোর্ট অফ লোডিং হচ্ছে রোটারডাম ইউরোপিয়ান পোর্ট, আর প্লেস অফ রিসিপ্ট হচ্ছে হামাম জার্মানি, দুইটা কমপ্লিটলি আলাদা। সো দিস বিল অফ লেডিং ইজ এ কম্বাইন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্ট। নাম্বার ওয়ান হ্যাজ ডান। তাহলে এই ফিল্ডটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না, এই দুইটা ফিল্ড নিয়ে আমি আর কোনো কথা বলবো না। সেকেন্ড কথা মাল্টিমোডালটা মাল্টিমোডালটা সেম দেশের মধ্যে হইতে পারে, আবার ডিফারেন্ট দেশের মধ্যে হইতে পারে। দেশের মধ্যে হতে পারে, ভেরি গুড, সেম দেশের মধ্যে হতে পারে। সেম দেশে সেম ধরেন দেশে আমাদের দেশে কি হতে পারে না যে ঢাকা থেকে চিটাগাং ঢাকা থেকে যাচ্ছি, গেল চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে জাহাজে গেল আর কি। রাইট। আমাদের যে এই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মানে বিলিভ মি, মানে আমি তো সিডিসিএস ক্লাস করে আসছি এবং আই নো ভেরি ওয়েল অল দ্য টিচার ইন বাংলাদেশ অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ। এই এই ডিফারেন্সটা না ক্লিয়ার করে কিন্তু কেউ ওরকম করে বলে না। আপনি প্রশ্ন করেন কাউকে হচ্ছে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন নর্মাল বিএল অ্যান্ড মাল্টিমোডাল বিএল, অন্যভাবে বলবে যে আপনি দেখবেন, চেক করবেন, এটা থেকে এটা আসবে, এবং এটার কনসাইজ অ্যান্সার কিন্তু সবাই দেয়, মানে দেয় না, অনেকেই জানে না আসলে কোন পয়েন্টটা দেখবো। কিন্তু যদি আপনি আসলে পয়েন্টটা বুঝেন, ইট ইজ ইজিয়ার, সো ইজিয়ার ফর ইউ টু আইডেন্টিফাই অর নোটিফাই আইদার ইট ইজ কম্বাইন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্ট অর নট। সো আমরা সবাই হ্যাঁ, ক্লিয়ার। তাহলে তাহলে যদি বাংলাদেশ হিসাব যদি করি, ঢাকা ঢাকা থেকে চট্টগ্রামে গেল বাই ট্রাক, হুম, চট্টগ্রাম থেকে তো তাহলে সিতে যাবে মালটা, তাহলে বিএল এর মধ্যে তখন কি আর ঢাকার কথা তো বলা থাকে না, তখন লেখা থাকে পোর্ট অফ লোডিং চট্টগ্রাম। জি, যেই পোর্ট থেকে আলটিমেটলি উঠবে সেই পোর্টের কথা লেখা থাকবে, অর্থাৎ এখানে লেখা থাকবে আর প্লেস প্লেস অফ অফ রিসিভ। রিসিপ্টে লেখা থাকবে ঢাকা।
ঢাকা প্লেস অফ বাংলাদেশ। রিসিপ্টে লেখা থাকবে ঢাকা। পোর্ট অফ লোডিং লেখা থাকবে চট্টগ্রাম পোর্ট চট্টগ্রাম। বাংলাদেশ। রাইট, প্লেস অফ রিসিপ্টটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি ঠিক আছে, তার মানে এটা দেখলে যিনি জি বিল অফ জি। লেডিংটা দেখবেন, তখন তিনি দেখবেন মূলত যিনি এই বিল অফ লেডিংটা ইস্যু করেছেন তিনি গুডসটা মূলত রিসিভ করেছেন এখান থেকে, বাট তার আগের রাউটিংটা ছিল এইখান থেকে এইখান পর্যন্ত আসা, তখন সে এটা ধরে নিবে এবং সে এটা ধরে নিবে যে হ্যাঁ এটা তাহলে অন্য ওয়েতে আসছে, সো ইট ইজ কম্বাইন্ড ট্রান্সপোর্ট ডকুমেন্ট। ঠিক আছে, এখন কথা হচ্ছে, এবার চলে আসি আরেকটা কথা। জি অনেকে জি। তো অনেকে তো মানে বলতে পারে যে আমাদের এইটুকুর বাইরে কি আর অন্য কোনো ভাবে, আপাতত আমরা অতটুকু জানি, এর বাইরে আমরা যাব না। এবার আমরা আরো কিছু ডেফিনেশন পড়বো, ডেফিনেশন জানার চেষ্টা করব। যেটা হচ্ছে মানে এই আজকের ক্লাস বা এখন আমরা যে ডিসকাশনটা করছি এটা হচ্ছে আপনাদের আর্টিকেল 19 to 25 আর্টিকেলের ফাউন্ডেশন, অ্যাজ ওয়েল অ্যাজ সিমুলেশনের ফাউন্ডেশন, এগুলো কিন্তু সব লাগবে। আপনারা দেখেছেন যারা মানে ডকুমেন্টেশনের ক্লাস করেছিলেন, আমি কিন্তু এগুলি নিয়ে কথা বলেছি এবং এগুলি নিয়ে আমাদের সারা ডিসকাশন ছিল। প্রথমে একটা বিল অফ লেডিং, এটা নর্মাল বিল অফ লেডিং অথবা মাল্টিমোডাল বিল অফ লেডিং যাই হোক না কেন, এখানে একটা কথা লেখা থাকে এবং এই লেখাটা হচ্ছে শিপার। লেখা আছে দেখেন শিপার, কমপ্লিট নেম অ্যান্ড অ্যাড্রেস। শিপার, দেখেন এই ওয়ার্ডটা লেখা আছে শিপার। এখানে একটা লেখা আছে, এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, প্রিন্ট দিলে বুঝতে পারবেন। এখানে লেখা আছে কনসাইনি। কনসাইনি, তাহলে একটা নতুন ওয়ার্ড পেলাম শিপার, একটা নতুন ওয়ার্ড পেলাম কনসাইনি। এখানে একটা ওয়ার্ড লেখা আছে নোটিফাই পার্টি, আরেকটা নতুন ওয়ার্ড পেলাম। তাহলে আপাতত আমি দেখতে পাচ্ছি এখানে তিনটা নতুন ওয়ার্ড পেয়েছি আমি। একটা ওয়ার্ড পেয়েছি পোর্ট অফ লোডিং, একটা ওয়ার্ড পেয়েছি প্লেস অফ রিসিভ, একটা ওয়ার্ড পেয়েছি পোর্ট অফ ডিসচার্জ, আর একটা ওয়ার্ড পেয়েছি প্লেস অফ ডেলিভারি। মানে যদি আমি চিন্তা করি, 1, 2, 3, 4, এটা 4 দিই, এটা আমরা আলোচনা করে ফেলবো। 5, 6, 7, 8, আটটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে এটুকুর মধ্যে। প্রত্যেকটা জায়গা ধরে ধরে যাব আমরা, এখানে কি লেখা আছে এগুলি পড়বো, এগুলি পড়বো সব। আটটা জায়গার মধ্যে এখানে দেখতে পাচ্ছি শিপার, এখানে দেখতে পাচ্ছি কনসাইনি। ইউ হ্যাভ মেমোরাইজ ইজ দিস, এবং আপনি যখন মেমোরি করবেন মাথায় নেবেন, আপনি জাস্ট চিন্তা করবেন এরকম একটা বিএল আপনার মাথায় আছে, বিএল এর উপরের কোনায় হচ্ছে শিপার থাকবে, তার পরের পয়েন্টে কনসাইনি থাকবে, তার পরের পয়েন্টে নোটিফাই থাকবে। কারণ আপনি যখন রিয়েল ডকুমেন্ট চেকিং করতে যাবেন সিরিসিএস এক্সামে, আপনি এরকম একটা বিএলই পাবেন, একদম হুবহু এরকম। শুধু হয়তো এখানে আমার যেমন এখানে লেখা আছে বার্চাস গ্রুপ জিএমবি, ওখানে বার্চাস গ্রুপ থাকবে না, অন্য একটা গ্রুপের কথা লেখা থাকবে, বাট এরকমই বিএল পাবেন। কারণ ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী শিপারের নামটা এখানেই থাকতে হবে। সো শিপার, কনসাইনর, নোটিফাই পার্টি, এই তিনটা ওয়ার্ড আছে। এই দুইটা ওয়ার্ডের সাথে কনসাইনরের সাথে একটা ওয়ার্ড আছে কনসাইনি, নোটিফাই পার্টির মধ্যে সাথে আর অন্য কোনো নাম নাই। আমরা এই তিনটা ওয়ার্ডের ডেফিনেশন দেখব। পোর্ট অফ লোডিং, যে পোর্ট থেকে গুডসটা উঠানো হয়, যে পোর্টে গুডসটা রাখা হয়, সেটাকে বলা হয় পোর্ট অফ লোডিং। পোর্ট যদি না হয়, পোর্ট সবসময় ব্যবহার করা হয় সির ক্ষেত্রে, কারণ সিতে এটাকে বলা হয় পোর্ট। যদি এটা জাহাজের ইয়ের ক্ষেত্রে, এয়ারের ক্ষেত্রে হয়, তখন কিন্তু এটা পোর্ট অফ লোডিং হয় না, এটা লেখা হয় প্লেস অফ লোডিং। যদি এটা ট্রাকের ক্ষেত্রে হয়, এটা লেখা হয় প্লেস অফ লোডিং। প্লেস অফ রিসিপ্ট, এটা অ্যাজ ইউজুয়াল এর কোনো চেঞ্জ হয় না। পোর্ট অফ ডিসচার্জ, যেই পোর্টে ডিসচার্জ হয় অর্থাৎ যেখানে গুডসটা নামে, পোর্ট যদি এটা স্থলভাগ বা এয়ারের ক্ষেত্রে হয়, সেখানে লেখা থাকে প্লেস অফ ডিসচার্জ। প্লেস অফ ফাইনাল ডেলিভারি পয়েন্ট, মানে ফাইনাল যে জায়গায় ডেলিভারি করা হয়, এটা আমরা নর্মালি বুঝতে পারি। এটা হচ্ছে ভ্যাসেল নেম, লেখা লেখা আছে ভ্যাসেল অ্যান্ড ভয়েস নেম, যেই ভ্যাসেলে করে গুডসটা আসে সেই ভ্যাসেলের নামটা এখানে লেখা থাকে। এবং এই জায়গাটাতে একটা টাইপস অফ মুভমেন্ট, এখানে একটা লেখা আছে FCL/FCL, FCL/FCL। আমরা এটা একটু পরে ডিটেইল আলোচনা করব, আমি জাস্ট আপনাকে একটা দেখাই। এই FCL মানে হচ্ছে ফুল কন্টেইনার লোড। এই কথাটার মানে হচ্ছে আপনি যে গুডসটা নিয়ে আসছেন সেটা ফুলটাই, সেই ফুল কন্টেইনারটা আপনার গুডস রাখা আছে, এটাকে বলা হয়
FCL/FCL। এটা আবার যদি এমন হয়, আপনার তো ধরেন এমন হলো একটা কন্টেনারে 2 টন গুডস ধরে, আপনার গুডস আসবে 40 কেজি, তাহলে ওই গুডসের ক্ষেত্রে আপনি তো ফুল কন্টেনার যদি আপনি নেন আপনার খরচ অনেক বেড়ে যাবে, আপনি ফুল কন্টেনার নেবেন না, অল্প একটু ভাড়া নেবেন। সেই ক্ষেত্রে এখানে আলাদা একটা ইন্টিমেশন থাকবে। কি ইন্টিমেশন থাকবে আমরা একটু পরে দেখব। তাহলে এই 3টা পয়েন্ট আমি এখনো বলি নাই। এটা আমাদের আলোচনা শেষ, এটা আমাদের আলোচনা শেষ, বাট ফার্দার আমরা আসবো। এটা আমাদের আলোচনা শেষ, এটা আমাদের আলোচনা শেষ, এটা আমাদের আলোচনা শেষ, এটা আমাদের আলোচনা শেষ। এইখানে একটা কথা লেখা আছে, শিপার রেফারেন্স নাম্বার, মানে এই যে যে অথরিটি তাদের একটা রেফারেন্স নাম্বার, এটা অটোমেটেড পড়ে, মানে শিপিং কর্তৃপক্ষের, ধরেন এটা হচ্ছে রিসিট নাম্বারের সিরিয়াল নাম্বার, যে আমরা যে সবার যে একটা, ওদের তো একটা রেকর্ড থাকে, সেটা সিরিয়াল নাম্বার, ইট ইজ নট মাই ইস্যু। বিল অফ লেডিং নাম্বার, এটা হচ্ছে বিল অফ লেডিং এর যে সিরিয়াল নাম্বার সেটা। এটা হচ্ছে নাম্বার অফ অরিজিনাল বিএল, মানে এই বিএলটা কয়টা বিএল অরিজিনাল ইস্যু হয়েছে, কয়টা বিএল অরিজিনাল ইস্যু হয়েছে, মানে শিপার বা অথরিটি কয়টা বিএল সাইন করেছে, সেটা হচ্ছে 3টা বিএল ইস্যু হয়েছে, 3/3 লিখেছে। এই নাম্বার অফ বিএলটা সবসময় এখানে থাকে না, অনেক সময় এটা নিচেও থাকে, উপরেও থাকতে পারে। মানে এই বিএলটা কয়টা অরিজিনাল ইস্যু হয়েছে সেটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে বলা আছে, মানে এই বিএলটা 3টা ইস্যু হয়েছে। তাহলে কিছু পয়েন্ট আছে আমরা এখন আলোচনা করি না, আমরা সেগুলি একটু পরে আলোচনা করব। নিচের পার্টে এসে এইখানে বলা হচ্ছে পার্টিকুলার্স। পার্টিকুলার্স এইটুকু, আমাদের অনেক ধরনের কথা বলা আছে এখানে। কথার মধ্যে প্রথমে একটা ওয়ার্ড আছে এরকম থাকে, এটা এখানে লিখে নাই, অন্য বিএল এ যারা ভালো বিএল লিখে তারা এখানে লিখে দেয়, এটা হচ্ছে কন্টেনার নাম্বার। অর্থাৎ আপনার গুডসটা যে কন্টেনারে আসছে সেই কন্টেনারের নাম্বার হচ্ছে এটা। অর্থাৎ আমরা দেখি না, ওই যে একটু আগে দেখিয়েছিলাম হোয়াট ইজ কন্টেনার, আপনারা দেখেছেন কন্টেনার মানে হচ্ছে দিস ওয়ান, এই যে পিছনে সাদা, এটা এটা হচ্ছে একটা কন্টেনার। দেখেন না বড় বড় ট্রাকে অথবা কাস্টম পোর্টের ক্ষেত্রে এরকম কন্টেনার পড়ে থাকে, এই যে দেখেন এগুলি এক একটা কন্টেনার, এবং এইটার প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বার আছে। দিন শেষে প্রথম কথায় চলে আসি, আমি একদম প্রথম দিন বলেছি যে আমি একজন ব্যাংকার যিনি শুধুমাত্র ব্যাংকে বসে ডকুমেন্ট দেখে আইডেন্টিফাই করব এই গুডসটা আসছে এবং জেনুইনলি আসছে। দিস ইজ মাই পাওয়ার। দেখেন এটার পাশে যে নাম্বারটা লেখা থাকে এটাই ইউনিক, কখনো কন্টেনার নাম্বারটা ডুপ্লিকেট হবে না। ঠিক আছে, এই কন্টেনার নাম্বারটা কিন্তু একটা কন্টেনারে ব্যবহার করা হবে। এই কন্টেনার যে যদি এই কন্টেনারের নাম্বার হয়, সে এটা যদি নাম্বার হয় 785 নম্বর কন্টেনার, এটা 750 নম্বর 75 নম্বর কন্টেনার হিসেবে কন্টেনার অ্যাসোসিয়েশনে নাম্বার করা, এই কন্টেনারটা ডিমোলিশ হওয়ার আগ পর্যন্ত এটার নাম 785 থাকবে। এই 785 এইটার মধ্যে দেওয়া যাবে না। দেখছেন কি পরিমাণ সিকিউরিটি এনশিওর করা হয়। 785 মানে 785। আমি এবং আমি খুব সহজে এই কন্টেনার নাম্বারটা, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে আমি এই কন্টেনার নাম্বারটা যদি দেখি, আমি দেখাতে পারছি না, ওটা আমার ব্যাংকে অন্য মানে ইন্টারন্যাশনাল ব্যাংকগুলিতে থাকে, লোকাল ব্যাংকগুলি অনেকেই ওটাতে প্র্যাকটিস করে না, যেটাকে বলা হয় ভ্যাসেল ট্র্যাকিং প্র্যাকটিস, যে ভ্যাসেলটা কোথায় আছে এই কন্টেনার নাম্বারটা দিয়ে আমি কিন্তু দেখতে পারি। কন্টেনার নাম্বারটা দিব, দিলে আমাকে দেখাবে কন্টেনারটা এখন কোথায় আছে। এটা কি শাহজালাল পোর্টে আছে, শাহজালাল, চিটাগং, না মংলা, না থাইল্যান্ড, না ইন্দোনেশিয়া, এবং এটা কোন পোর্ট থেকে কোন পোর্টে কয় তারিখে গিয়েছে এটা কিন্তু দেখা যায়। সো এই নাম্বারটা মানে খুব 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 পিকুইলিয়ার এবং ইম্পর্ট্যান্ট। ওই কন্টেনারের সাথে একটা সিল দেওয়া থাকে, এইটা হচ্ছে ম্যানমেড, অর্থাৎ এই কন্টেনারে কোন প্রোডাক্টটা আপডেট করা হয়েছে সেই সিলটা দেওয়া থাকবে এখানে। তাহলে যখন ও ডকুমেন্ট দিবে আমাকে, অন্য ডকুমেন্টে দেখবো যে ও এই সিলটার কথা বলবে, এই সিলের সাথে এই সিলটা মিলাবো। কন্টেনার আছে চিটাগং, আমি শুধুমাত্র সিল দেখে বুঝতে পারছি যে কন্টেনারের মধ্যে কোনো অ্যাম্বিগুয়াস সিচুয়েশন নাই। যেই কন্টেনারটা আসছে সেটা কতটুকু সাইজের সেটা হচ্ছে এখানে দেওয়া। এগুলো আপনার চেকিং করার ইস্যু না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। কয় প্যাকেট, ওই কন্টেনারের ভিতরে কয়টা প্যাকেট লোড করা, 23টা প্যাকেজ লোড করা, এবং যে ডেসক্রিপশন অফ গুডস আছে সেগুলির ডেসক্রিপশন, এটা মোটামুটি এলসির সাথে মিলানো থাকে, এলসির মতো করে জেনারেল নেমে এখানে দেওয়া আছে। এই কথাটা আমি বলি নাই, এখনো আলোচনা করি নাই, সেইট টু কন্টেন্ট এটা এখনো আলোচনা করি নাই।
কত ওয়েট কন্টেনারের ভিতরে আছে, এবং এটা কোন মেজারমেন্টে করা হয়েছে, সিবিএম মেজারমেন্টে করা হয়েছে, এটা দেওয়া আছে এখানে। তারপরে শিপড অন বোর্ড দ্য ভেসেল, শিপড অন বোর্ড একটা নোটেশন দেওয়া আছে, এটাকে নোটেশন বলে। একটা নোটেশন দিছে, শিপড অন বোর্ডের একটা নোটেশন দেওয়া। শিপড অন বোর্ড নোটেশন মানে কি আমরা দেখবো একটু পরে, মানে একটা নোটেশন দেওয়া যে ও কয় তারিখে আসছে। ভেসেল আইএমও নাম্বার, আপনাদের জানার জন্য, যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেড পড়বো আমরা, কারণ এখানে আমাদের একটু লোকাল ব্যাংকের সাথে আমাদের একটু কন্ট্রাডিকশন হয়। লোকাল ব্যাংকে সাধারণত এগুলি খুব বেশি প্র্যাকটিস করেন না, এগুলি খুব বেশি লোকাল ব্যাংক প্র্যাকটিস করে না। আমাদের যেমন ইন্টারন্যাশনাল ব্যাংকগুলি এই আইএমও নাম্বারটা সব সময় বিএলএ দেওয়ার চেষ্টা করে। এই আইএমও নাম্বারটা হচ্ছে ভ্যাসেল আইএমও নাম্বার। ভ্যাসেল আইএমও নাম্বার মানে হচ্ছে এমন একটা নাম্বার, এমন একটা নাম্বার যেই নাম্বারটা দিয়ে, যেই নাম্বারটা দিয়ে এই ভেসেলটা কোথায় কোন জায়গায় কি অবস্থায় আছে আমরা সেটা বুঝতে পারি। হ্যাঁ, এবং এই মানে আইএমও নাম্বারটা ধরেন যদি আমি মিনিং করি, এটা হচ্ছে আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, এমতে হচ্ছে মেরিটাইম, ওতে হচ্ছে অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন সিরিয়াল নাম্বার। অর্থাৎ বিশ্বে যত ভ্যাসেল আছে সকল ভ্যাসেল এই ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সদস্য হতে হয় ইন্টারন্যাশনাল মার্কেটে বা ইন্টারন্যাশনাল রাস্তায় চলার জন্য, লাইক অ্যাজ বাংলাদেশের গাড়ি চালানোর জন্য যে ভেহিকেল পারমিট, লাইক অ্যাজ দিস। তাহলে আমার এখানে যে ভ্যাসেলটা আছে এটার নাম হচ্ছে এভারএইম। এভারএইমের আইএমও নাম্বার হচ্ছে 989397। ওয়ার্ল্ডে অন্য কোনো ভ্যাসেলের আইএমও নাম্বার এটা হবে না, শুধু এইটাই হচ্ছে এই ভ্যাসেলের জন্য ডিটেক্টেড নাম্বার। সুতরাং আইএমও নাম্বারটা অলওয়েজ ইউনিক। ইন্টারন্যাশনাল ট্রেডে ডকুমেন্ট স্ক্রুটিনি বা ইন্টারন্যাশনাল ট্রেডের কোনো কারণে আহ, যদি কোনো জাহাজ চুরি হয়, জাহাজ স্যাংশন কান্ট্রিতে পড়ে, এই সবগুলি মনিটর করা হয় আইএমও নাম্বার, এই নাম্বারটা দিয়ে। এই জন্য এই নাম্বারটা খুবই ক্রুশিয়াল। লোকাল ব্যাংকের এলসিতে সাধারণত আইএমও নাম্বার অনেক সময় চায় না, কিন্তু মাল্টিন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ব্যাংকগুলি যারা স্পেশালি এএমএল পার্সপেক্টিভে কনসার্ন, তারা কিন্তু আইএমও নাম্বারটা সবসময় বিএলএ দিতে বলে। কারণ এই আইএমও নাম্বার দিয়ে আমি যদি চেকিং করি খুব সহজেই জাহাজটা কোথা থেকে কোথায় যাচ্ছে আমি ক্লিয়ার দেখতে পারবো। এই জন্য আইএমও নাম্বারটা খুবই খুবই দরকারি। কারণ আপনার দেশে আপনি একটা কেস খাইতে খুব বেশি কিছু লাগবে না, কারণ আপনাকে বলছে যে ইসরায়েলে উৎপাদিত, অথবা আমাদের কান্ট্রি ল বলি, আমি ইন্টারন্যাশনাল রুলস বাদ দিলাম, ইসরায়েল পোর্টে বা ইসরায়েল পোর্ট থেকে আসছে ইসরায়েলে বংশোদ্ভূত কোনো জাহাজ, ইসরায়েলে উৎপাদিত কোনো প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট সম্পূর্ণ নিষিদ্ধ। ধরেন আপনি এই নিষিদ্ধের জাজমেন্ট আপনি কিভাবে করবেন? আপনার মানে আমাদের নর্মাল ওরকম মনে আসে না যে আমরা বিএলএ কোনো জায়গায় দেখি নাই যে এটা আহ, ইসরায়েল দিয়ে আসছে। কিন্তু একটু আগে আমাদের একজন ভাই একটা প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, যদি পোর্ট অফ লোডিং রোটারডাম, মানে রোটারডাম ইউরোপিয়ান পোর্ট, পোর্ট অফ ডিসচার্জ চিটাগং, ভাইয়া মাঝখানে এটা যে কোন দিক দিয়ে কোন পোর্টে ছিল কিভাবে আসছে এটা কিন্তু আমি এই বিএল দেখে দেখতে পারবো না। তাহলে এটা আমার চেক করতে হবে হয় কন্টেনার নাম্বার দিয়ে, তাহলে কন্টেনার নাম্বার দিয়ে চেক করলে আমি দেখব যে আমার প্রোডাক্টটা যে কন্টেনারে ছিল সেটা কোন কন্টেনার কোন কোন পোর্ট দিয়ে আসছে, অথবা ভ্যাসেল নেম দিয়ে, অথবা ভ্যাসেল নেমের এই আইওমো নাম্বার দিয়ে আমি চেক করব যে এই ভ্যাসেলটা কোন কোড পোর্ট হয়ে ফাইনালি চিটাগং এসছে। এটা কিন্তু আহ, দেখা যায় ভ্যাসেল ট্র্যাকিং এর মাধ্যমে, এটা দেখা যায়। আপনারা কি একটা ভ্যাসেল ট্র্যাকিং দেখেছেন সবাই, প্র্যাকটিক্যালি দেখেছেন? ভাই এটা কি জি। পেইড সার্ভিস? হ্যাঁ, এটা পেইড সার্ভিস। পেইড মানে এটা অনেক মানে বড় অ্যামাউন্টের পেইড সার্ভিস, অনেক টাকা খরচ। না, ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই যেহেতু বিএল তো হচ্ছে যে একটা ট্রান্সফারেবল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, যেখানে হুম, আপনার যে টু ডা অর্ডার অফে ব্যাংকের নাম থাকলে ওই ব্যাংক হচ্ছে গুডসের মালিকানা সত্ত্ব থাকে। এরপর আপনার ওই যে এন্ডোর্স করার পরে মালিকানা সত্ত্বটা হ্যান্ড ওভার করা, হ্যাঁ। হুম, আচ্ছা, এটা যেহেতু আপনার বিএল যেহেতু ট্রান্সফারেবল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট,
আর আপনার ওই যে এয়ারওয়ে বিল বা ট্রাক রিসিপ্ট গুলা এগুলা মালিকানা সত্ত্বটা কিভাবে হস্তান্তর করা হয়? ওগুলো তো আর ট্রান্সফারেবল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট না। কোনগুলি? ওই ট্রাক রিসিপ্ট বা আপনার এয়ারওয়ে বিল, এই দুটা। আচ্ছা, আচ্ছা, এই প্রশ্নটা আমি আমার কাছে রাখলাম। আমরা হচ্ছে একটু পরে ভাইয়া, ওইটা অ্যান্সার আরেকটা করবো। কোশ্চেন, তাহলে আরেকটা কোশ্চেন একটু লিখে রাখেন। ধরেন আমি একটা বিএলএ পেলাম, আপনার ইস্যু ডেট হচ্ছে 27/1/26, হুম। আর শিপটন ডেট ছিল 25/1/26। মানে মালটা সে রিসিভ করছে 27 তারিখ, আর শিপটন ডেট আসছে 25 তারিখ। এটা কি রং ছিল নাকি রাইট ছিল? আচ্ছা, এই এই প্রশ্নগুলির সবগুলি অ্যান্সার আমরা একটু পরে নিব। আমরা একটু পরে নিব, কারণ হচ্ছে আমরা ওইটা একটু পরে ডিসকাশনে আসবে, আমাদের ডিসকাশনে ঠিক আসবে, আছে, থ্যাংক ইউ। ট্রান্সফারেবিলিটিটা ডিসকাশনে আসবে। আমরা ওগুলি ডিসকাস করবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ ডিসকাশনে ভাই। আসবে। ওকে। আচ্ছা, আমরা আমি আমার কাছে এই সময় এখানে নেই, আমার ব্যাংকের একটা পার্সোনাল ডকুমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটাতে মানে একটা জাহাজ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আসে, রাউটিংটা কিভাবে দেখায়, এটা আমার এই এই জায়গাটাতে নাই। আমার ব্যাংকের একটা আমি নেক্সট দিন আপনাদের সাথে শেয়ার করব। একটু আমাকে একটু পয়েন্ট আউট করে দিন, অথবা আমি গ্রুপে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, আমি গ্রুপে দিয়ে দিব। একটা জাহাজ শুরু থেকে শেষ কিভাবে আমরা ট্র্যাকিং করি, এটা জানা খুব দরকার। কারণ আমি আমাদের লোকাল অনেক ব্যাংকে আমি দেখেছি, আমি জিজ্ঞেস করেছি ভেসেল ট্র্যাকিং করেন, আমার অ্যান্সার হচ্ছে কারণ আমরা ফরেন ব্যাংক হওয়ার কারণে ওই অনেক ডিসকাউন্টিং করি আমরা লোকাল ব্যাংকের। তো ওখান থেকে লোকাল ব্যাংকে যখন আমরা ডিসকাউন্টিং করি, একটা পেমেন্ট দিতে গিয়ে আমি জিজ্ঞেস করেছি 2-3টা ব্যাংকে, আমি অ্যান্সার এটা পেয়েছি যে ভাইয়া এটা ভেসেল ট্র্যাকিংটা একটু দেন। ভেসেল ট্র্যাকিং মানে কি ভাই, এটাই বুঝি না, বলে ভেসেল ট্র্যাকিং আবার কি? মানে আমাদের প্র্যাকটিস করি না এটা, মানে আমাদের লিমিটেশনস না, আমাদের ব্যাংকে প্র্যাকটিস করে না। বাট ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট হওয়ার জন্য আপনার এটা খুবই ক্রুশিয়াল বর্তমানে। কারণ স্যাংশন রিলেটেড ইস্যুতে আপনি যদি ভ্যাসেল ট্র্যাকিংটা আদ্যোপান্ত না বুঝতে পারেন, তাহলে ইউ উইল বি ইন ট্রাভেল। আপনি ট্রাভেলে পড়বেন, মানে ডেফিনেটলি আপনি ট্রাভেলে পড়বেন। সো ভ্যাসেল ট্র্যাকিংটা আপনার একটু মানে জানা থাকতে হবে, মানে এটা একটু মানে অ্যাটলিস্ট আপনার একটু মানে আপনার মাথায় জানা থাকতে হবে অ্যাটলিস্ট, যাতে আপনার পরবর্তীতে আপনার কোনো প্রবলেম হলে আপনি বুঝতে পারেন যে ভাইয়া এটা তো আমি জানি, কনসেপ্টটা আমার জানা আছে। আচ্ছা, আমরা এখন যাওয়ার চেষ্টা করছি, এটা তাহলে বুঝলাম, কন্টেনার নাম্বারটা বুঝলাম, সিল নাম্বারটা বুঝলাম, তারপরে শিপড অন বোর্ড একটা সিল থাকে, কেন থাকে সেটা আমরা দেখব। ভ্যাসেল আইএমও নাম্বারটা নিয়ে আমি কথা বলেছি। এই জায়গাটা ডেসক্রিপশন অফ গুডস থাকে। আর এইখানে একটা ছোট্ট লাইন দেওয়া আছে, ফ্রেইট প্রিপেইড, এটা সবসময় খেয়াল রাখতে হবে। এখানে আরেকটা ওয়ার্ড লেখা থাকতে পারে, ফ্রেইট কালেক্ট। ফ্রেইট কালেক্ট, তাহলে ফ্রেইট কালেক্ট মানে হচ্ছে, ফ্রেইট প্রিপেইড মানে হচ্ছে সাপ্লায়ার যিনি বা বেনিফিশিয়ারি যিনি, তিনি আগে পেইডটা দিয়ে দিয়েছেন, অর্থাৎ গুডসটা পেইডটা তিনি আগে দিয়ে দিয়েছেন, অর্থাৎ তার গুডসের ভ্যালুর সাথে তিনি পেইডটা নিয়ে যাবেন আমাদের কাছ থেকে। এটা হচ্ছে ফ্রেইট প্রিপেইড, আগে দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে লেখা থাকবে ফ্রেইট পোস্ট পেইড অথবা ফ্রেইট কালেক্ট, দুই রকমই লেখা থাকতে পারে। ফ্রেইট পোস্ট পেইডও লেখা থাকতে পারে, অথবা ফ্রেইট কালেক্টও লেখা থাকতে পারে। এটা মানে হচ্ছে ওই ফ্রেটটা ইম্পোর্টার দিবে, অর্থাৎ সাপ্লায়ার ওই ফ্রেটটা দিবে না, সাপ্লায়ার মূল গুডস ভ্যালুটা আপনার কাছ থেকে নিবে। আর আপনি হচ্ছে ওই ফ্রেট কালেক্টে যে ফ্রেটটা, সেটা ইম্পোর্টার আপনার কাছ থেকে নিয়ে যে অথরিটি, যে শিপিং এজেন্ট মালটা নিয়ে আসছে তাদেরকে প্রোভাইড করবে। সুতরাং ফ্রেটটা কে দিবে, এই আইডেন্টিফিকেশনটা খুব জরুরি, এটা জানাটা খুব জরুরি যে ফ্রেটটা কে দিবে। সো ফ্রেট প্রিপেইড, ফ্রেট কালেক্ট, এটা একটু আমরা নোটিফাই করব। আর এখানে কাস্টমারের ডেসক্রিপশন অফ গুডস এর কথা বলা আছে, কত কেজি গুডস আসছে সেটা বলা আছে এখানে, ফ্রেট প্রিপেইড ফর্মাল ওয়েতে বলা আছে। আর এটা অরিজিনাল বিএল, অরিজিনাল তারা সাইন মানে অরিজিনাল ডিক্লারেশন দিয়েছে। আর শিপটন বোর্ড ডেট হচ্ছে 29/1, শিপটন বোর্ড বা ইস্যু ডেট হচ্ছে 29/1। প্লেস অ্যান্ড ডেট অফ ইস্যু, ইস্যু ডেট হচ্ছে 29/1, এটা ইস্যু ডেট 29 তারিখ, শিপটন বোর্ড 29 তারিখ, দুইটা ডেট। একটা হচ্ছে ইস্যু ডেট, ইস্যু ডেট মানে হচ্ছে বিএলটা যেদিন ইস্যু হয়েছে। আর শিপটন বোর্ড হচ্ছে আপনার গুডসটা পোর্টে যেই দিন তারা রিসিভ করেছে, অর্থাৎ পোর্টটা যেদিন তারা জার্নিটা স্টার্ট করেছে, সেটাকে বলবো শিপড অন বোর্ড রিসিপ্ট। এমন হতে পারে যে ধরেন আপনি ধরেন একটা ট্রেনে যাবেন,
ট্রেন ট্রেন কর্তৃপক্ষ আপনাকে একটা ট্রেনের টিকিট দিয়েছে, সেটা ইস্যু করেছে 10টার সময়, কিন্তু ট্রেনটা জার্নি স্টার্ট করেছে 12টার সময়, তাহলে শিপটন বোর্ড হবে 12টা, আর ইস্যু ডেট হবে 10টা। এটা আমি টাইমের কথা বলেছি একদিনে। আর মানে অনেক সময় ধরেন অনেক বড় একটা কন্টেইনার অথবা অনেক বড় একটা জাহাজ, যে জাহাজের মধ্যে 60টা কন্টেইনার, 60টা কন্টেইনারে একদিনে সকল গুডস রেডি হয় না, যার জন্য আপনি যেদিন বিএলটা পেয়েছেন সেদিন আপনার ইস্যু ডেট হয়েছে 29 তারিখ, এর 1-2 দিন পরে আপনার শিপটন বোর্ড ডেট হতে পারে। শিপটন বোর্ড ডেট মানে হচ্ছে যেদিন শিপমেন্টে এক্সিকিউট হয়েছে, সেদিন শিপমেন্টে এক্সিকিউট হয়েছে মিন্স আপনি যেদিন গুডসটা তাদের পোর্টে তাদের কাছে হ্যান্ড ওভার করেছেন, সেই দিন, সেই দিনটাকে বলা হবে শিপটন বোর্ড ডেট। এখন আমি শিপমেন্ট করে দিয়েছি, এটা মানে কি বিল অফ লেডিং ইস্যু ডেট বলবো না শিপটন বোর্ড ডেট বলবো, এটা নিয়ে আমাদের ডিসকাশন আছে পরে। বাট আমরা শুরুতে বলে রাখি ইস্যু ডেট তো আগে হতে পারে, বাট শিপটন বোর্ড ডেটটা হচ্ছে অরিজিনাল ডেট যেদিন আপনার শিপমেন্টটা হয়েছে। নেক্সট, এখানে বিল অফ লেডিংটা সাইন করেছে একটা কর্তৃপক্ষ, এই যে এখানে সাইন করেছে। কে সাইন করেছে, কিভাবে সাইন করেছে, সাইন কিভাবে কিভাবে করা যায় সেটা আমরা একটু পরে দেখব, আমরা আলোচনা করব। ইস্যু ডেট কি পরে হইতে পারে? শিপটন বোর্ডটা আগে, ইস্যু ডেটটা পরে, মানে শিপটন বোর্ডটা আগে হয়ে গেল, ইস্যু ডেটটা পরে, এরকম। হুম হুম, হুম। আচ্ছা, নর্মাল সেন্স অনুযায়ী আপনি বলতে পারবেন এটা তো যে কেউ কি কিছু বলতে চাচ্ছেন? নর্মালি তো এটা হওয়ার কথা না, তাই না? নর্মালি এটা হওয়ার ও- কথা না, যে শিপমেন্ট ডেট অনবোর্ড ডেটের পরে ইস্যু ডেট হচ্ছে, এটা নর্মালি হ্যাঁ, হওয়ার কথা না। শিপমেন্ট ডেটের পরে শিপমেন্ট ডেটটা আগে হয়, অনবোর্ড ডেটটা পরে হয়। বাট হুম, আপনারা মনে রাখেন যে এটা হতে পারে, আচ্ছা, এটা হতে পারে। ওকে, কিভাবে হতে পারে, কেন হতে পারে, এটার আমরা সেটা পরে জাস্টিফিকেশনে যাব, পরে। আমরা আলোচনা যখন যাব। কারণ আমরা তো একটা বিএল দেখছি এখন, যাতে আমরা একটু পরে পড়লে আমি ভিজুয়ালাইজ করতে পারি যে এটা আমি বুঝতে পারছি, ঠিক এটা আছে, আমার কাছে সোজা মনে হচ্ছে। ওকে, ওকে ওকে। এই গুড়ি গুড়ি অনেকগুলি লেখা থাকে, এই পেজে লেখা আছে, আমরা যদি বিএল এর সেকেন্ড পেজ যাই সেখানে অনেক গুড়ি গুড়ি লেখা আছে। এই গুড়ি গুড়ি লেখাগুলি কোনোটাই আপনার পড়ার কোনো দরকার নাই। কেউ যদি মনে করেন পড়বেন তাহলে পড়তে পারেন, এগুলি আসলে রুলস এবং রেগুলেশনস গুলি বলা আছে। একটা বিএলএ সবসময় পিছনের পেজে গুড়ি গুড়ি লেখাটা থাকা বাধ্যতামূলক কিনা? না, সবসময় গুড়ি গুড়ি লেখা থাকতে বাধ্যতামূলক না। যদি উল্টা পাশে প্লেন থাকে, কোনো লেখা না থাকে, কোনো কন্ডিশন না থাকে, তাহলে সেই বিএলটাকে আমরা বলবো ব্যাক ব্ল্যাঙ্ক বিএল। আর যদি গুড়ি গুড়ি লেখা থাকে তাহলে ব্যাক ব্ল্যাঙ্ক বিএল বলবো না, ওইটা বিএল বলবো আমরা। নেক্সট, একটা ওয়ার্ড আমরা এখানে আলোচনা করি নাই, সেট টু কাউন্ট। দেখেন এখানে আমরা একটা আলোচনা করি নাই, সেট টু কাউন্ট, এটা আমি আলোচনা করব আরো পরে। বাট আমি একটু বলে রাখি, 2-3টা আর্টিকেল 87 আমরা এটা আলোচনা করব অনেক সময়। সেট টু কাউন্ট কথাটার মানে হচ্ছে আমি গুডসগুলি গুনে জাহাজে তুলেছি। এটা আবার অনেক সময় এরকম লেখে, সেট টু কন্টেইন বাই শিপার। দেখেন খুব ইন্টারেস্টিং, মানে প্রত্যেকটা খুবই প্র্যাকটিক্যাল যদি আপনি বুঝে বুঝে পড়তে পারেন। শিপার মানে হচ্ছে এই ব্যক্তি, মানে সাপ্লায়ার, যিনি আপনার কাছে মানে জাহাজের যিনি গুডস দিয়ে যান। কি দিয়েছে? ভার্চুস গ্রুপ জিএমবি, সেই গুডস ধরেন সে 10টা প্যাকেট এই জাহাজে তুলেছে, 10টা প্যাকেট তার যে এই কন্টেনারের ভিতরে তুলেছে। সেইড টু কন্টেইন, সেইড টু কন্টেইন বাই শিপার যদি লেখা থাকতো, তার মানে বিল অফ লেডিং কর্তৃপক্ষ ডিক্লারেশন দিচ্ছে যে ভার্চুস গ্রুপ আমাকে 10টা কন্টেনার গুনে আমার এখানে ভিতরে সে দিয়ে দিয়েছে, 10টা কন্টেনার আমি গুনে নিয়েছি, এই ডিক্লারেশন সে দিচ্ছে এখানে। আবার এখানে বলা থাকতে পারে কাউন্ট বাই শিপার, কাউন্ট বাই শিপার যদি বলে তার মানে হচ্ছে এই কর্তৃপক্ষ আমাকে গুনে দিয়েছে, আমাকে বলছে, আমি যখন সে আমার গুডসটা মানে বক্সে দিয়ে দিয়েছে, দেওয়ার পর আমাকে এসে বলতেছে যে হ্যাঁ আমি গুনে বুঝে আপনাকে 10টা প্যাকেট দিয়েছি, যেই প্যাকেটটা আমি এইখানে এই কনফার্ম করছি, সেট টু কন্টেইন 23 প্যাকেজেস। তার মানে আমি ডিক্লারেশন দিচ্ছি যে এই সাপ্লায়ারের 23টা প্যাকেট আমি আমার
এই জাহাজে এই স্পেসিফিক কন্টেনারে অনবোর্ড করেছি। অনেক বিএলে দেখবেন এই কন্টেনার নাম্বারটা 4 5 6 7 8টা থাকে। মিনস হোয়াট? মানে গুডস ধরেন অনেক বেশি, একটা কন্টেনারে হচ্ছে না, 5 6টা কন্টেনারে লাগবে, তখন এই সবগুলি কন্টেনারের নাম এখানে লেখা থাকবে। ডেফিনেটলি লেখা থাকতে হবে। যদি কন্টেনারের নাম লেখা না থাকে, এটা মেজর ডিসক্রিপেন্সি। কারণ কোনো কারণে যদি আপনার গুডস হারায় যায়, আপনি কিভাবে এটাকে ট্রেস আউট করবেন? সেজন্য কন্টেনার নাম্বারটা থাকাটা ম্যান্ডেটরি। সো সেট টু কাউন্ট উইল ডিসকাস লেটার, কারণ এটা নিয়ে আমাদের একটা আর্টিকেল আছে, সেখানে আমরা পড়বো সেট টু কাউন্ট মানে কি, সেটাকে কিভাবে ব্যাখ্যা করে, অন্য অন্য জায়গাগুলি কিভাবে ব্যাখ্যা করে, সেটা আমরা দেখব। ইনিশিয়াল স্টেজে আমরা মোটামুটি এতটুকু দেখেছি, মোটামুটি এতটুকু ধারণা হইলে আমাদের বিএল এর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এখন এই নামগুলি, টু দ্য অর্ডার অফ, তারপরে নোটিফাই পার্টি, তারপরে শিপার, এই নামগুলি নিয়ে আমরা একটু ডিসকাস করব। অনেক সময় বিএল এর ইনফরমেশন বেশি থাকলে প্রথম পেজের বাহিরে দ্বিতীয় পেজে আরো ইনফরমেশন আসতে পারে। এই যে দ্বিতীয় পেজে আরো ইনফরমেশন আসতে পারে। আমরা আসলে এই যে শিপার আসছি, তারপরে কনসাইনি, নোটিফাই পার্টি, এই ইস্যুসগুলি এখন একটু দেখব। শিপার অর কনসাইনর। A consignor is the seller or exporter of goods and is also known as shipper. তাহলে শিপার আর কনসাইনার মানে এক কথা। দ্য কনসেনার নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যাপিয়ার্ড ইন দ্য বিল অফ লেডিং। সাধারণত কনসেনারের নেমটাই একটা বিল অফ লেডিং এ এই জায়গাটাতে থাকে। তাহলে মূলত এখানে থাকে শিপার। In shipping terminology, shipper and consignor are essentially the same thing, referring to the person or company who initiates the shipment of goods, meaning they are responsible for preparing and sending the package to the designated recipient অথবা consignee. However, consignor is slightly more formal terms than shipper. শিপারের তুলনায় কনসাইনারটা মোর ফর্মাল টার্মস। এখন আমার এখানে প্রশ্ন আছে, একটা প্রশ্ন থাকে। মূলত আমরা যে ওই যে আর্টিকেল 2 তে পড়ে আসছি প্রেজেন্টার, এই শিপার অর কনসাইনার হচ্ছে প্রেজেন্টার। ইট ইজ নট নেসেসারি যে শিপার আর কনসাইনার অলওয়েজ সাপ্লায়ার বা বেনিফিশিয়ারি হবে। বেনিফিশিয়ারি গুডস রেডি করে অন্য একজনকে বললো যে তুমি একটু শিপিং এজেন্টের কাছে গুডসটা পৌঁছায় দাও, তোমার লাইবিলিটি এটা, তুমি পৌঁছায় দিবা। সো বেনিফিশিয়ারি উইল নট এ শিপার, না হতে পারে। শিপার বা কনসাইনার যখন আমি বিল অফ লেডিং এ দেখব, এটা 99% কেসে সে বেনিফিশিয়ারি হয়, 99 কেসে, কিন্তু অল টাইম নাও হইতে পারে। এমন হইতে পারে যে শিপার বা কনসাইনার অন্য কেউ হতে পারে। এইটা মানি লন্ডারিং পার্সপেক্টিভে একটা রিস্ক, রেড ফ্ল্যাগ, যে এখানে যার নামটা, যারা মানে ইন্টারন্যাশনাল ট্রেডে মানি লন্ডারিং রিস্কগুলি দেখে, বা আমাদের এই এমএল পার্সপেক্টিভে যারা মানি লন্ডারিং দেখে, দেখবেন আপনারা যারা অডিট ফেস করেছেন এই এমএল অডিট, তারা যদি ট্রেডের ডকুমেন্ট দেখে, দেখে দেখে গুনে গুনে বিএল ওরা সাসপিশিয়াস মনে করবে যেগুলির বেনিফিশিয়ারি এক নাম আর শিপারের আরেক নাম। তখন তারা চিন্তা করে এটার মধ্যে থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে, সো এখানে মনে হয় কোনো রিস্ক ইনজেক্ট হতে পারে। তাহলে সব সময়, ম্যাক্সিমাম সময়, শিপার ইজ ইকুয়াল টু কনসাইনার ইজ ইকুয়াল টু বেনিফিশিয়ারি, অল ম্যাক্সিমাম টাইম। বাট মোট ফর্মাল ওয়েতে যদি বলি, শিপার অথবা কনসাইনার হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি শিপিং এজেন্টের কাছে বা জাহাজ কর্তৃপক্ষের কাছে, ট্রাক কর্তৃপক্ষের কাছে, রেল কর্তৃপক্ষের কাছে গুডসটা ফিজিক্যালি হ্যান্ড ওভার করে। শিপার আর কনসাইনার নিয়ে আশা করছি কারো কোনো সমস্যা নাই। এবার আমরা যাব পরের স্টেপটাতে। পরের আচ্ছা জাকির ভাই, স্টেপটা একটা হচ্ছে জিনিস একটু আচ্ছা, এই যে শিপার এবং কনসাইনর এবং বেনিফিশিয়ারি আমরা ইকুয়াল বলতেছি, আবার আর্টিকেল 14 আমাদেরকে অ্যালাউ করছে না দুইটা আলাদা হতে পারে? মানে শিপার কনসাইনর এবং যে বেনিফিশিয়ারি হবে, বিষয়টা এরকম না, আলাদা হতে পারে। আলাদা হতে এখন পারে। এই জায়গায় আবার এএমএল এর একটা পার্সপেক্টিভে আপনি ডিসকাস করেছেন। আচ্ছা, এখানে তাহলে এই রিস্কটা আমরা মিটিগেট করবো কিভাবে, যে যদি এরকম শিপার আলাদা হয় বেনিফিশিয়ারি থেকে,
তো আমরা একজন ডকুমেন্ট চেকার হিসেবে আমরা এই রিস্কটা কিভাবে মিটিগেট করব? আচ্ছা, এটার ডকুমেন্ট চেকার হিসেবে আপনার জন্য, আপনার নর্মাল সেন্স থেকে আপনি এটার জন্য ডিসক্রিপেন্সি দিতে পারবেন না, যে আপনি তো সাসপিশিয়াসলি আপনি এটা দেখবেন। আপনি হয়তো তখন একটা জিনিস অ্যানালাইসিস করতে চাইবেন যে শিপার বা কনসাইনারের যে নামটা দেওয়া আছে, যেটা বেনিফিশিয়ারির কাছ থেকে আলাদা, হয়তো আপনি একটু চেক করে দেখতে পারেন যে সে আসলে কে। আপনি ইন্টারন্যাশনাল কোনো স্যাংশন অথরিটির কোনো অথরিটি কিনা, অথবা ব্ল্যাক লিস্টেড কোনো ইস্যুস আছে কিনা তার নামে, অথবা সে আসলে তার রানিং বিজনেসটা এটা কিনা। কারণ নর্মালি যারা শিপার থাকে বা কনসাইনার হয়, তাদের যদি আলাদা কেউ হয়, তখন এইটা ডিলিংসটা আপনি দেখবেন মানে পিআই বা এলসিতে বলা থাকবে, ওখানে দেখবেন এরকম হতে পারে। অনেক সময় দেখবেন মানে অ্যালাইনমেন্ট আপনি পেয়ে যাবেন যে সাপ্লায়ার হচ্ছে ইন্ডিয়াতে, বাট গুডসটা আসছে থাইল্যান্ড থেকে। এটা তো হতে পারে, কারণ সাপ্লায়ার ধরেন আপনি ট্রেডার, আপনি ইন্ডিয়াতে বসবাস করেন, বাট ইউ হ্যাভ গুড নেটওয়ার্ক ফর কোকোনাট ইন শ্রীলঙ্কা। সো আপনি বাংলাদেশের একজনের সাথে একটা এলসি ডিল করলেন যে আমি তোমাদের দেশে কোকোনাট সাপ্লাই দিব, বাট এই কোকোনাটটা যাবে শ্রীলঙ্কা থেকে। আমি ইন্ডিয়া, তুমি আমাকে পেমেন্ট করবে ইন্ডিয়ায়, বাট কোকোনাটটা যাবে শ্রীলঙ্কা থেকে। সো কোকোনাটের কান্ট্রি অফ অরিজিন কি? কোকোনাটের কান্ট্রি অফ অরিজিন হচ্ছে শ্রীলঙ্কা। এবং ওই জায়গায় দেখা গেল যে বেনিফিশিয়ারি শিপার হিসেবে কাজ করছে না, শ্রীলঙ্কান একটা অন্য অথরিটি বেনিফিশিয়ারি হিসেবে মানে শিপার হিসেবে কাজ করছে। তখন কিন্তু আপনার নিজের কাছে এটা ইজিয়ার মনে হবে, হ্যাঁ কান্ট্রি অফ অরিজিন শ্রীলঙ্কা, তার মানে বেনিফিশিয়ারি একটা কান্ট্রিতে থাকছে, গুডসটা আসছে অন্য কান্ট্রিতে, গুডসে হয়তো বেনিফিশিয়ারির পুরো সার্ভিলেন্স নাই, সে অন্য একটা অথরিটিকে এটা এম্পাওয়ার দিয়ে দিচ্ছে। ইট ইজ রিজনেবল, হতে পারে। আবার দেখা গেল যে এমন হতে পারে যে গুডসটা সেম কান্ট্রিতে আছে, বাট সে অন্য একজন শিপারকে দিয়েছে। তখন আমি প্লেসমেন্টটা দেখলাম যে শিপারের অ্যাড্রেসটা কোথায় চাচ্ছে, কোথায় দেওয়া আছে, আর অরিজিনাল বেনিফিশিয়ারির অ্যাড্রেসটা কোথায়, এটা কি দূরের। তখন অনেক সময় আপনার কাছে চলে আসবে যে শিপার যিনি, তার অ্যাড্রেস আর পোর্ট অফ লোডিংটা কাছাকাছি। তখন আপনার বুঝতে হবে সে আসলে একটা ভায়া এজেন্ট ঠিক করে গুডসটা শিপমেন্টের ব্যবস্থা করেছে। ইট ইজ অলসো রিজনেবল। এবার আপনি দেখলেন শিপার যেখানে, সাপ্লায়ার যেখানের অ্যাড্রেস, সব জায়গার সেখানে সব কিছু সেই রকম করে কাজ করে, বাট আমি দেখছি দুইটা দুই রকম। তখন আপনি অ্যানালাইসিস করবেন যে এখানে সন্দেহের কিছু আছে কিনা, যে সে আসলে নিজেকে হাইড করতে চাচ্ছে কিনা, বেনিফিশিয়াল ওনারশিপ কিছু আছে কিনা, এগুলি তখন আপনি অ্যানালাইসিস করবেন। সো আপনাকে আসলে সিকোয়েন্সই দিয়ে দিবে যে আপনি এটাকে আসলে সাসপিশিয়াস হিসেবে ধরবেন কি ধরবেন না। যদি সাসপিশিয়াস হয়, আপনি হয়তো এটা ভয়েস রেজ করতে পারেন যে আমার কাছে মনে হচ্ছে যে এটা সাসপিশিয়াস। বাট মোস্ট অফ দ্য কেসে শিপার কনসাইনার যদি আলাদা হয়, এটা ওই কান্ট্রি অফ অরিজিন অথবা তার এজেন্ট অথবা একজন ব্যক্তিকে একটা কোম্পানিকে দিয়ে দিলে যার জন্য গুডসটা প্রসেস করতে সুবিধা হয়, এই টাইপের অ্যাক্টিভিটিসগুলির জন্যই হয়। ঠিক আছে ভাই। বিল অফ লেডিং আমরা অলরেডি আলোচনা করেছি। কনসাইনি, a consignee is a person who is entitled to receive the goods that are being transported by sea as per bill of lading. কনসাইনি হচ্ছে যিনি পোর্ট অফ লোডিং থেকে গুডসটা রিসিভ করবেন, তাকে বলা হয় কনসাইনি। এই কনসাইনিটা এই ঘরে থাকে। তাহলে এলসি ইস্যুতে বলেন তো গুডসের মালিক আসলে কে, অ্যাপ্লিক্যান্ট না ইস্যুইং ব্যাংক? ইস্যুইং ব্যাংক, রাইট। কারো কোনো কনফিউশন আছে এই জায়গাটাতে? লেটার অফ ক্রেডিটে গুডসের অরিজিনাল মালিক কে কে হন, ইস্যুইং ব্যাংক হয় না অ্যাপ্লিক্যান্ট? ইস্যুইং ব্যাংক। ইস্যুইং ব্যাংক। কারো কি কোনো ইস্যুইং ধরনের ব্যাংক। প্রশ্ন আছে যে অ্যাপ্লিক্যান্ট গুডসটা ব্যবহার করবে, মালিক তো অ্যাপ্লিক্যান্ট হওয়া উচিত? কারো কি এই প্রশ্নটা মাথায় ঢুকে, মানে ঘুরে? যদি ঘুরে বলেন, কারো মাথায় যদি ঘুরে, কারো মাথায় ঘুরে যে টাকা দিবে অ্যাপ্লিক্যান্ট, তাহলে গুডসের মালিক তো অ্যাপ্লিক্যান্ট হবে? ঘুরে না, তার মানে সবাই ক্লিয়ার। কারণ ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং দিচ্ছে বেনিফিশিয়ারিকে যে আমি তোমাকে পেমেন্ট করে দিব, এখানে অ্যাপ্লিক্যান্ট কোনো পার্টি নাই। যেহেতু সে এরকম আন্ডারটেকিং দিচ্ছে, সো ইস্যুইং ব্যাংকের নামেই গুডসটা আসতে হবে। ইস্যুইং ব্যাংক এটা এনশিওর করে। ইস্যুইং ব্যাংক কিভাবে এনশিওর করে, সেটা হচ্ছে এই লাইনটা দিয়ে ইস্যুইং ব্যাংক এনশিওর করে। তারেক ভাই একটা প্রশ্ন, আমাদের ভাইয়া একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের অ্যান্সার হচ্ছে দিস ওয়ান। এই যে কনসার্নি হচ্ছে টু দ্য অর্ডার অফ ইস্যুইং ব্যাংকের নাম থাকে এখানে সবসময়। ইস্যুইং ব্যাংক বাই ডিফল্ট এলসিতে বলে দেয় যে কনসার্নি হিসাবে আমার নাম টু দ্য অর্ডার অফ দিয়ে দিয়ে দিই, বা টু দ্য অর্ডার অফ মানে হচ্ছে এই ডকুমেন্টের মালিক আমি, আমি ছাড়া এই ডকুমেন্টটা কেউ রিলিজ করতে পারবে না, এই গুডসের মালিক আমি ছাড়া আর কেউ না। এটাই হচ্ছে টু দ্য অর্ডার অফ এর মানে।
আমরা টু দ্য অর্ডার অফ পড়বো আরো পরে, বাট এখন আমি একটু বলে রাখলাম যে টু দ্য অর্ডার অফ যখন একটা ব্যাংকের নাম থাকবে মানে এই হচ্ছে কাস্টমস থেকে গুডসটা রিলিজ করার লিগ্যাল অথরিটি। এর বাহিরে অন্য কেউ এই বিএল নিয়ে মাল ছাড়াইতে গেলে তার কাছে কাস্টমস অথরিটি গুডসটা দিবে না। এবার চলে আসি ফার্দার, যেটা আমাদের আর্লি স্টেজে একটা কোয়েশ্চেন ছিল যে অ্যাপ্লিকেন্ট, তাহলে আমি তো কখনোই ব্যাংক এই বিএল নিয়ে গুডসটা রিলিজ করতে যায় না। গুডসটা রিলিজ করতে যায় কে? গুডসটা রিলিজ করতে যায় ব্যাংক, এই কাস্টমার। কাস্টমার যখন গুডসটা রিলিজ করতে যায় তখন কাস্টমস অথরিটি কাস্টমারকে কেন দিয়ে দেয়? কারণ এখানে লেখা আছে টু দ্য অর্ডার অফ ব্যাংক। ইয়েস, এটার প্রসেসটাকে বলা হয় ট্রান্সফারেবিলিটি। ট্রান্সফারেবিলিটি বা নেগোশিয়েবিলিটি। নেগোশিয়েবিলিটি মানে হচ্ছে এই বিল অফ লেডিং হচ্ছে একটা নেগোশিয়েবল ডকুমেন্ট, মানে এটার মালিকানা একজন আরেকজনের কাছে হস্তান্তর করতে পারে। তাহলে যেই ব্যাংক গুডসের মালিক অ্যাজ ইস্যুইং ব্যাংক, সে এই বিল অফ লেডিং এর উল্টা পাশে একটা সিল দিয়ে সেটা হস্তান্তর করে দেয় অ্যাপ্লিকেন্টের নামে। ওই হস্তান্তর সিগনেচারটা, সিলটা দেখে কাস্টম অথরিটি পায়, বুঝে যে ইস্যুইং ব্যাংক, যেহেতু এটা ট্রান্সফারেবল ডকুমেন্ট, ইস্যুইং ব্যাংক এটা অ্যাপ্লিকেন্টের নামে ট্রান্সফার করে দিয়েছে। সো এই অ্যাপ্লিকেন্ট যদি গুডসটা রিলিজ করে সে লিগালি সেটা রিলিজ করতে পারে। সো টু দ্য অর্ডার অফ আমরা বুঝলাম, কনসাইনি বুঝলাম, শিপার বুঝলাম, কনসাইনর বুঝলাম, বেনিফিশিয়ারি বুঝলাম, নোটিফাই পার্টি। নোটিফাই পার্টি হচ্ছে পোর্ট অফ ডিসচার্জে, যে পোর্টে থেকে গুডসটা রিলিজ হবে সেই পোর্টে গুডসটা আসার পরে যেই কর্তৃপক্ষকে কাস্টমস ইন্টিমেট করে যে তোমার গুডসটা পোর্টে এসে পৌঁছাইছে, সেই কর্তৃপক্ষকে বলা হয় নোটিফাই পার্টি। নর্মালি ব্যাংক নোটিফাই পার্টি হয় হচ্ছে অ্যাপ্লিক্যান্ট। হ্যাঁ, ইস্যুইং নিচ্ছি আমি ব্যাংক। কোয়েশ্চেন। অ্যাপ্লিক্যান্ট। তবে অ্যাপ্লিক্যান্ট ছাড়া ইস্যুইং ব্যাংক অনেক সময় তার নাম নোটিফাই পার্টিতে দিতে পারে, কারণ সেও মেকশিওর হতে চায় যে গুডসটা সত্যিকার অর্থে আসছে কিনা। জি, প্রশ্ন ছিল। কেউ প্রশ্ন করেছিলেন? না। শিপার, নোটিফাই পার্টি, ক্যারিয়ার অফ এ বিল অফ লেডিং, মাস্টার অফ এ বিল অফ লেডিং, মাস্টার বিল অফ লেডিং ভার্সেস হাউস বিল অফ লেডিং, এই ডেফিনেশনগুলি আমরা এখন একটু দেখব। আমরা আমরা 130 পর্যন্ত পড়বো, হ্যাঁ 130 পর্যন্ত একটু যাব, পরের ডিসকাশনে যাচ্ছি। এখানে তিনটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে প্রি ক্যারেজ, মেইন ক্যারেজ, অন ক্যারেজ। আমি যেই ওয়ার্ডগুলি বিভিন্ন জায়গায় ব্যবহার করছি, বলার চেষ্টা করছি, এগুলি কিন্তু আপনি একটু মনে রাখবেন, কারণ এগুলি বিভিন্ন জায়গায় আমার একটু পরেই লাগবে। প্রি ক্যারেজ হচ্ছে মেইন যে পোর্ট, সেই পোর্টে আগের অংশটুকুকে বলা হয় প্রি ক্যারেজ। মেইন যে অংশ সেটাকে বলা হয় মেইন ক্যারেজ। মেইন ক্যারেজ থেকে নামার পরে ফাইনাল ডেস্টিনেশনে আসার পর্যন্ত যে অংশটুকু সেটাকে বলা হয় অন ক্যারেজ। তাহলে ধরেন ইন্ডিয়া থেকে আমাদের দেশে একটা গুডস আমরা আনবো, অ্যাপ্লিকেন্ট হচ্ছে ঢাকা, আর ইন্ডিয়ায় যিনি সাপ্লাই গুডস রেডি করবেন তার বাসা থেকে পোর্টে যাওয়ার একটা ট্রাকে দিয়ে গুডস পৌঁছায় দিতে হবে, যেমন আমার ঢাকা থেকে চিটাগং। তাহলে কাস্টমারের ফ্যাক্টরি থেকে পোর্ট পর্যন্ত নিয়ে আসার অংশটুকুকে আমরা বলবো প্রি ক্যারেজ। মেইন যেই জাহাজ, অর্থাৎ ধরেন আম, মুম্বাই এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে আসার অংশটুকুকে বলবো মেইন ক্যারেজ। ঢাকা এয়ারপোর্ট থেকে আমার অফিস যদি গাবতলী হয়, গাবতলী আমার ফ্যাক্টরিতে যাওয়ার অংশটুকু বলবো অন ক্যারেজ। বিল অফ লেডিং আমরা অলরেডি দেখেছি। বিল অফ লেডিং মানে হচ্ছে জাহাজ কর্তৃপক্ষ, জলপথের কর্তৃপক্ষ যেটা ইস্যু করে সেটা। কনসাইনি বুঝতে পেরেছি, নোটিফাই বুঝতে পেরেছি। ক্যারিয়ার অফ বিল অফ লেডিং, মাস্টার অফ বিল অফ লেডিং, এই দুটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। ক্যারিয়ার অফ বিল অফ লেডিং মানে কি? In the context of bill of lading, a carrier refers to the company or entity responsible for transporting the goods, essentially the shipping company or airline that issues the bill of lading to the shipper. শিপারের নামে যে শিপিং কোম্পানি বা এয়ারলাইন থাকে তাদেরকে বলা হয় ক্যারিয়ার। তাহলে মাস্টারকে? দ্য ক্যারিয়ার is the master. The carrier is the master of bill of lading in shipping. The carrier issues the bill of lading to the shipper or a freight forwarder. The MBL is a receipt, then a cover shipment or multiple export. Master bill of lading is master of bill of lading, carrier of bill of lading.
মূলত ক্যারিয়ার হচ্ছে লাইনটা, মানে ধরেন আমার 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 আহ, উম, 5টা জাহাজ আছে, আমি একটা অ্যাসোসিয়েশন বা একটা কোম্পানি মেনটেন করি, তাহলে আমার ওই কোম্পানিটার নাম হবে ক্যারিয়ার। ওই কোম্পানির 7টা জাহাজের জন্য আমি 7টা অথরাইজ পার্সনদেরকে দায়িত্ব দিয়েছি। তাহলে ধরেন আমি অমুক জাহাজ চালানোর জন্য দায়িত্ব দিয়েছি মিস্টার এক্সকে, সে ওই জাহাজ পুরো মনিটর করবে। তাহলে মিস্টার এক্স যদি সাইন করে, মিস্টার এক্স উইল বি দ্য মাস্টার। আর যদি ক্যারিয়ার সরাসরি নিজে সাইন করে, যে মাস্টার সাইন না করে ওই ক্যারিয়ার অথরিটি যদি সাইন করে, তখন আমরা সেই সাইনটাকে বলবো ক্যারিয়ার সাইন, বা সেটাকে আমরা বলবো ক্যারিয়ার। সো ক্যারিয়ার হচ্ছে বড় জিনিস, মাস্টার হচ্ছে ক্যারিয়ারের একটা পার্ট। মাস্টার বিএল অ্যান্ড হাউস বিএল, দুই ধরনের বিএল হয়। বিল অফ লেডিং দুই রকম হতে পারে, একটা হচ্ছে মাস্টার বিএল আর একটা হচ্ছে হাউস বিএল। ইন্টারন্যাশনাল ট্রেডে আমি বলেছি যে একটা জাহাজ ধরেন এত বড়, এখন এইটার ভিতরে 50টা কন্টেনার নেওয়া যাবে। আপনি যদি জাহাজের এই দরজার মধ্যে বসে থাকেন বিল অফ লেডিং নিয়ে, যে 50টা কন্টেনার সবাই মাল দিয়ে যাবে, আমি তারপর গুডসগুলি নিয়ে নিয়ে জাহাজ ছেড়ে দিব, ইট ইজ কোয়াইট ইম্পসিবল ইন্টারন্যাশনাল ট্রেড। এটা কি হয়, এখানে নেটওয়ার্কিং এর একটা ব্যাপার ব্যাপার আছে। আপনার জাহাজটা যাবে, এবং আপনি যদি কোনো কারণে, আপনারা বাসের ক্ষেত্রেও দেখেন অনেক সময় এরকম হয় না, যে 40 সিটের একটা গাড়ি, 30 জন যাত্রী, 10টা যদি সিট ফাঁকা থাকে, আপনার তেল গ্যাস জাল লাগার ওটুকু কিন্তু লাগবে। সুতরাং আপনি ধরেন 30 জনের পরে যদি কেউ উঠে, ও যদি বলে যে "স্যার, আমি একটু 100 টাকা কম দিব", অনেক সময় অনেকে বলে যে ঠিক আছে নিয়ে নিই, কারণ আমার তেল গ্যাস তো যাবে। সুতরাং যদি কন্টেনার ফাঁকা অবস্থায় জাহাজ ছাড়ে, তাহলে জাহাজ কর্তৃপক্ষের জন্য কিন্তু এটা লসের কারণ। তখন জাহাজ কর্তৃপক্ষ কি করে, কিছু ব্রোকারেজকে নিয়োগ করে ওদেরকে বলে যে আমার হয়ে তোমরা কাস্টমারদের কাছ থেকে গুডস নিয়ে আসো, ভ্রাম্যমাণ গুডস নিয়ে এসো, আমরা তোমাদেরকে একটা কমিশন দিব। তখন এই ভ্রাম্যমাণ এজেন্টগুলি বিভিন্ন কাস্টমারের কাছে যায়, যায় বলে যে এই যে এই জায়গায় একটা জাহাজ আছে, তোমার গুডসটা আমার কাছে দাও, এই যে আমি তোমাকে একটা বিল অফ লেডিং দিচ্ছি, এই গুডসটা আমি এই জাহাজের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। এই যে লোকাল এজেন্টগুলি যে বিল অফ লেডিং ইস্যু করবে, সেগুলিকে বলা হবে হাউস বিল অফ লেডিং। হাউস বিল অফ লেডিং, বা যেটাকে আমরা বলি ফ্রেট ফরওয়ার্ডার বিল অফ লেডিং, আমরা একটু পরে দেখব। মানে ইন্টারনাল ওয়েতে যে বিল অফ লেডিংটা ইস্যু হয়। আর মাস্টার বিল অফ লেডিং হচ্ছে অরিজিনাল অথরিটি যে বিল অফ লেডিংটা ইস্যু করবে, সেটাকে মাস্টার বিল অফ লেডিং বলা হয়। মূলত হাউস বিল অফ লেডিং যেটা হবে, সেটা হচ্ছে ধরেন এই জাহাজ কর্তৃপক্ষের নাম হচ্ছে এক্স কোম্পানি, একটা অথরিটি এক্স কোম্পানির নামেই বিল অফ লেডিং ইস্যু করেছে, বাট তারা সাইন দিয়েছে যে তারা মানে হাউস বিএল হিসেবে তারা সাইন দিয়েছে। তখন এই হাউস বিএল গুলি ওরা পাবে। আর এই সব হাউস বিএল এর কপি ফ্রেট ফরওয়ার্ডার যারা, তারা এই কর্তৃপক্ষের কাছে দিবে। কর্তৃপক্ষ এই হাউস বিএল গুলি সবগুলি নাম একত্র করে একটা মাস্টার বিএল ইস্যু করবে, যেটার মধ্যে প্রত্যেকটা হাউস বিএল এর নাম্বার থাকবে। এবং ওই মাস্টার বিএল এর একটা কপি আবার সবার কাছে থাকবে, যেটা দেখে বুঝতে পারবে যে এই জাহাজে করে তাদের গুডসটা যাচ্ছে। এটা হচ্ছে হাউস বিএল এবং মাস্টার বিএল এর মধ্যে পার্থক্য। ফ্রেট ফরওয়ার্ডার অলরেডি হাউস বিল অফ অথরিটি, হাউস বিল অফ লেডিং যারা ইস্যু করে, মেইনলি তাদেরকেই বলা হয় ফ্রেট ফরওয়ার্ডার। সিএনএফ এজেন্ট হচ্ছে উল্টা পক্ষে। গুডসটা যখন ইম্পোর্টিং কান্ট্রিতে চলে আসে, তখন ইম্পোর্টিং কান্ট্রির যে অথরিটি, ধরেন আপনি অ্যাপ্লিকেন্ট, আপনি কিন্তু গুডসটা সরাসরি কাস্টমস থেকে রিলিজ করতে পারবেন না। এখানে একটা ফরওয়ার্ডিং এজেন্ট থাকে, যাদেরকে বলা হয় সিএনএফ এজেন্ট, যারা কাস্টমসের লিস্টেড। তাদের কাছে আপনি গুডস ডকুমেন্টটা দিলে তারা হচ্ছে সেই গুডসটা আপনার রিলিজ করার ব্যবস্থা করে দিবে। এটা হচ্ছে সিএনএফ এজেন্ট। তাহলে ফ্রেট ফরওয়ার্ডার থাকে হচ্ছে এক্সপোর্টারের ওই দিকে, আর সিএনএফ এজেন্ট থাকে হচ্ছে ইম্পোর্টারের এদিকে। ডিসপাচ টেকেন ইন চার্জ, দুইটা ওয়ার্ড ব্যবহার করা হয়, দেখলে আমরা দেখব একটু পরে যখন আর্টিকেল পড়বো। ইন ট্রান্সপোর্ট ডকুমেন্ট, ডিসপাচ মিনস that a shipment has left the seller's facility and is now officially on its own to the recipient facilities. যখন কোনো একটা গুডস শিপারের কাছ থেকে রিসিপারের কাছে রিসিভ হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ডিসপাস করা। টেকেন ইন চার্জ ইজ লাইক অ্যাজ ডিসপাস, এটা দুইটা সেম ওয়ার্ডই। টেকেন ইন চার্জ মানে হচ্ছে ইন এ ট্রান্সপোর্ট ডকুমেন্ট মিনস দ্যাট দ্য ক্যারিয়ার হ্যাজ accepted the goods for transportation and now has physically control over them.
আর এখানে বলছে dispatch means that a shipment has left the seller's facility and is now officially on its way to the recipient, signifying that the goods have been handed over to the shipping carrier and are in transit to the delivery destination. Essentially, it marks the start of shipping process. শিপিং প্রসেসের স্টার্টিং পয়েন্টটাকে বলা হয় ডিসপাস। মূলত ডিসপাসের পরের স্টেপটাই হচ্ছে টেকেন ইন চার্জ। শিফট অন বোর্ড মানে হচ্ছে গুডসটাকে জাহাজে তোলা, এটাকে বলা শিফট অন বোর্ড। সো taken in charge is not as like as shipped on board. ধরেন আমার একটা জাহাজ আছে, মানে আমি তো একটু আগে জাহাজের একটা পেপার দিয়েছি, দেখেন তিনটা জিনিস ইন্টারেস্টিং, হ্যাঁ খেয়াল করে। এটা হচ্ছে আমার একটা জাহাজ, আপনি আমার একটা গুডস দিবেন, এখানে আমি গুডসটা রাখবো। এন্ড আমি কি করছি, এটা হচ্ছে আমার কাস্টমসের এই জায়গায় আমার চেয়ার পাতানো, এই ব্যক্তি আমাকে একটা গুডস দিবে, একটা গুডস দিবে। আমি ডকুমেন্ট রেডি করলাম, ওকে বললাম যে তুমি আমার এজেন্টের কাছে একটু গুডস দিয়ে দাও। ও গুডসটা হ্যান্ড ওভার করে দিয়েছে, ইট ইজ কল্ড ডেসপাচ। বিল অফ লেডিংটাও হ্যান্ড ওভার করে দেওয়ার পরে এখানে প্রথমে রাখতে হয়, প্রথমে সরাসরি এখানে নিতে হয় না, কারণ একবারে উঠাতে হয়। এই যে ধরেন জাহাজের পাশে এখানে রাখলো তার এজেন্ট, বিল অফ লেডিং কর্তৃপক্ষের এজেন্ট, রাখার পরে সে এসে স্যারকে বললো স্যার গুডস আমি বুঝে পাইছি। এবার স্যার কি করলো, স্যার হচ্ছে বিল অফ লেডিং একটা সাইন দিয়ে সিল দিয়ে স্ট্যাম্প দিয়ে বিল অফ লেডিংটা তার কাছে দিয়ে দিল। এটা মানে সে ডিক্লেয়ার করলো টেকেন ইন চার্জ, আমি গুডসটা টেকেন ইন চার্জ করলাম, আমি গুডসটা বুঝে ফেললাম। এবার ও বললো যে ভাই এটা যে জাহাজে তুলছো এটা তো তুমি আমাকে ইন্টিমেশন দাও নাই। এবার বিল অফ লেডিং কর্তৃপক্ষ বললো যে ঠিক আছে তাহলে তুমি একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি, ওয়েট করো। এবার তার কর্মচারী দিয়ে জাহাজের মধ্যে গুডসটা তুললো, তোলার পরে এবার আরেকটা সিল দিল শিপটন বোর্ড, মানে আমি গুডসটা জাহাজে তুলে দিয়েছি। ওর জন্য সবচেয়ে সেফ হচ্ছে শিপটন বোর্ড ইন্টিমেশনটা পাওয়া, কারণ শিপটন বোর্ড ইন্টিমেশন পেলেই সে বুঝতে পারে যে তার গুডসটা অরিজিনালি শিপে অলরেডি উঠে গিয়েছে। টেকেন ইন চার্জ কিন্তু বলে না যে এটা জাহাজে উঠে গিয়েছে, কারণ টেকেন ইন চার্জ বিল অফ লেডিং বলে, বিল অফ লেডিং কর্তৃপক্ষ বলে যে আমি এটা বুঝে পেয়েছি। বাট এমন হলো ধরেন রিস্ক তো একটু তখন থেকে যায়, যেমন এমন হলো 50টা প্যাকেট পেয়েছে সে বিল অফ লেডিং কর্তৃপক্ষ, সেগুলি তুলতে গেলে কোনো একটা নিচে পড়ে গেছে, তাহলে পরে যদি গুডস হারিয়ে যায় কোনো কারণে কোনো কিছু হয়, টেকেন ইন চার্জটা পুরো সাপ্লায়ারকে শেল্টার দেয় না। বাট শিপটন বোর্ড যদি সে পায় এটা তাকে পুরো শেল্টার দেয়। দ্যাটস ওয়াই শিপটন বোর্ডটা বেশি ইম্পর্ট্যান্ট। চার্টার পার্টি বিল অফ লেডিং, চার্টার পার্টি বিল অফ লেডিং হচ্ছে যে বিল অফ লেডিংটা পুরো জাহাজটা একজন ভাড়া করে, পুরো জাহাজ একজন ভাড়া করে, সেটাকে বলা হয় চার্টার পার্টি বিল অফ লেডিং। পুরো জাহাজটা আমি একলা ভাড়া করলাম আমার গুডসের জন্য, এবার জাহাজ কর্তৃপক্ষ আমাকে যে বিল অফ লেডিংটা দিবে সেটাকে বলবে চার্টার পার্টি বিল অফ লেডিং। চার্টার পার্টি বিল অফ লেডিং এর একটা আর্টিকেল আছে, আমরা পড়বো এটা। ইনটেন্ডেড একটা ওয়ার্ড ব্যবহার করা হয় ইন এ বিল অফ লোডিং। ইনটেন্ডেড মিনস দ্য পোর্ট অফ লোডিং, শিপের নাম অ্যান্ড পোর্ট অফ ডিসচার্জ দ্যাট মে বি চেঞ্জ বাই দ্য ক্যারিয়ার। অনেক সময় বিল অফ লেডিং ইস্যু করার সময় বিল অফ লেডিং এর উপর লেখা থাকে, সিল দেওয়া থাকে ইনটেন্ডেড। ইনটেন্ডেড বলা মানে আমি যাকে বিল অফ লেডিংটা দিচ্ছি তাকে আমি বলছি যে ভাই এটা তোমার কাছ থেকে আমি গুডসটা এই পোর্ট থেকে নিচ্ছি, আমার জাহাজটা হয়তো ওই ওই পোর্টে আছে, এই জাহাজের এই পোর্টটা বা যে যে শিপে তোমাকে আমি বলছি দিব, এই শিপে না দিয়ে অন্য পোর্টও শিপেও দিতে পারি, অথবা পোর্ট অফ ডিসচার্জটা যেখানে নামার কথা এখানে না নেমে অন্য জায়গায় একটু চেঞ্জ হতে পারে। এই চেঞ্জের ইস্যুসগুলি কনসিডার করার জন্য বিল অফ লেডিং এর যে ইন্টিমেশন থাকে সেটাকে বলা হয় ইনটেন্ডেড ইন্টিমেশন। সো ইনটেন্ডেড ইন্টিমেশন যখন কোনো বিল অফ লেডিং এ লেখা থাকে তখন বুঝতে হবে যে এই বিল অফ লেডিং এ পোর্ট অফ লোডিং, শিপ শিপের নামটা বা ভেসেলের নামটা অথবা পোর্ট অফ ডিসচার্জটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এটাকে ফিক্সড করব কিভাবে সেটা আমরা আলোচনা করব। এগুলি সব আমরা কিন্তু বিএলএ দেখবো, এই জন্য আমরা একটু আগে আলোচনা করছি। ইনটেন্ডেড ভেসেল, যখন আমার আরেকটা ইন্টিমেশন থাকতে পারে ইনটেন্ডেড ভেসেল। ইন এ বিল অফ লেডিং ইনটেন্ডেড ভেসেল রেফার্স টু দ্য শিপ that is planned to be used for transporting the cargo but it is not yet confirmed at the time that the bill of lading issued.
ইন্টেন্ডেড ভেসেল মানে হচ্ছে সম্ভাব্য ভেসেল। আমি বিল অফ লেডিং এ বলে দিব ভেসেল নামটা এটা, বাট কোনো কারণে এটা চেঞ্জ হতে পারে। মানে যখন একটা বিল অফ লেডিং এ ইনটেন্ডেড ভেসেল নাম দিয়ে আমি ভেসেলের নাম দিলাম পিকে ভেসেল, ফাইনালি যখন বিল অফ লেডিংটা আমার হাতে এসে পৌঁছাইলো তখন আমি দেখলাম এটা এসকে ভেসেল আসছে। তখন আপনি বলবেন যে এই ভাই কি ভাই আপনি 2 নম্বরই করলেন কেন? আপনি বলছেন যে আমাকে পিকে তে উঠাবেন, আমার গুডস তো এসকে তে গিয়ে গেছে, এরকম করলেন কেন? তখন সে বলবে যে ভাই আমি কিন্তু আপনাকে ভেসেলের মধ্যে ইনটেন্ডেড ভেসেল এই সাইনটা দিয়ে দিয়েছি। এটা মানে আমি বলেছি যে আমি যেই জাহাজে জায়গা পাবো সেই জাহাজেই গুডসটা দিয়ে দিব। এবং যদি কখনো এই ইন্টেন্ডেড এবং ইন্টেন্ডেড ভ্যাসেল সাইন সিল দ্বারা কোনো ভ্যাসেল আমরা পাই, এইটার একটু কস্টটা মিনিমাইজ হয়, কম হয়, কারণ এগুলি লোকাল হয়। যেখানে জায়গা পাবে সেখানে দিয়ে দিবে, দিস টাইপস অফ এক্সাম্পল। সো ইন্টেন্ডেড থাকলে একরকম, ইন্টেন্ডেড ভ্যাসেল থাকলে এটার ডেফিনেশন কিন্তু আর একরকম। প্লেস অফ রিসিভ যেই জায়গা থেকে রিসিভ করব, পোর্ট অফ লোডিং যেই পোর্ট থেকে রিসিভ করব, পোর্ট অফ ডিসচার্জ যেই জায়গা থেকে এক্স্যাক্টলি গুডসটা রিলিজ করা হয়। ট্রেলার হচ্ছে, এটা হচ্ছে ট্রেলার, এটা হচ্ছে কন্টেনার, এটা হচ্ছে লার্জ বার্জ। লার্জ বার্জ, লার্জ বার্জ মানে পুরো জাহাজটাই ভিতরে ওপেন, এটা বালি রাখা তেল রাখার জন্য সাধারণত ব্যবহার করা হয়। দ্যাটস অল অ্যাবাউট আওয়ার প্রি কন্ডিশনাল নলেজ। নেক্সট ডে ফ্রাইডেতে আমরা এই জায়গা থেকে যাব। নেক্সট দিন আমরা 3টা আর্টিকেল একসাথে শেষ করব। আর্টিকেল 19, 20, 21, 24। কারণ একটা আর্টিকেল আমরা বুঝবো, অন্য আর্টিকেলগুলি সব আমাদের কাভারেজ হয়ে যাবে। আপনারা এতটুকু পর্যন্ত সবাই একটু ঠিকঠাক করে পড়বেন, কারণ এখানে কোনো কোয়েশ্চেন নাই, কোনো কিছু নেই। আপনি একটু আইডিয়া জেনারেট হবে, প্রপার ওয়েতে আপনার মাথায় আইডিয়া জেনারেট হবে। বাট বি কেয়ারফুল, নেক্সট 2-3টা ক্লাসে আমরা আপনাদের এই পুরো এতটুকু আলোচনা যা করেছি পুরো ডিসকাশনটা আবার রিপিট করবো ইনশাল্লাহ। মানে প্রত্যেকটা পড়ায় আসবে। দেখেন আমি যখন এখানে যাচ্ছি, এই যে ক্যারিয়ার ওয়ার্ডটা বলছি, সো আপনার মাথায় আসবে যে ও ভাইয়া তো ক্যারিয়ারের কথা বলেছে। মাস্টারের কথা বলছি, ও ভাইয়া তো মাস্টারের কথা বলেছে, আমি বুঝতে পারার কথা। তারপরে আমি ধরেন বলতে পারবো বিভিন্ন রকম ওয়ার্ডের ক্ষেত্রে যাবে, আমি বলবো এই যে দ্য ডেট অফ ইস্যু, ট্রান্সপোর্ট ডকুমেন্ট, তারপরে হচ্ছে এই যে যেমন আমি ইন্টেন্ডেড বললাম, দেখছেন ইন্টেন্ডেড, ইন্টেন্ডেড দেখার সাথে সাথে এবার আপনার মাথায় চলে আসছে ও, তার মানে এর মানে নাম দাম চেঞ্জ হতে পারে। তারপরে এই যে শর্ট ফর্ম অর ব্ল্যাঙ্ক ব্যাক ট্রান্সপোর্ট ডকুমেন্ট, শর্ট ফর্ম হচ্ছে গুড়ি গুড়ি লেখা, ব্ল্যাঙ্ক ব্যাক হচ্ছে যেটা যখন পিছনে ফাঁকা থাকে। সো ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস নিয়ে আমরা কথা বলবো নেক্সট ক্লাস। সামনের ক্লাসগুলি কি সবাই একটু লাইভ ক্লাস করবেন প্লিজ, কেউ মিস করবেন না। অ্যাটলিস্ট 2-3টা ক্লাস, তাহলে ট্রান্সপোর্ট ডকুমেন্টের যে ভ্যারিয়ার, প্রতিনিয়ত যে প্রশ্নগুলি আপনাদের মাথায় আসে সেগুলি আপনাদের একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আমি রুডিমেন্টারি ক্লাসটা না নিলেও হতো, আমি চাইলে শুরু থেকে এ পয়েন্ট ধরে পড়লেই হতো, বাট এটা আপনাদের জন্য আসলে ফাউন্ডেশনটা ক্লিয়ার হতো না। ওদের ক্লাস বাড়ুক, বাট আপনাদের ফাউন্ডেশনটা ক্লিয়ার হোক, এই জন্যই আমাদের এই ক্লাসগুলি এভাবে নেওয়া। বাট নোট দ্যাট একটা প্রশ্ন আমরা রেখে দিয়েছি, সেটা নিয়ে আমরা ডিসকাস করি নাই। সেটা হচ্ছে যে বিল অফ লেডিং এর ক্ষেত্রে নেগোশিয়েবিলিটি, নাম ট্রান্সফার করতে গেলে একরকম হয়, আর ট্রাক বা অন্যান্যগুলির ক্ষেত্রে কিরকম হয় সেটা আমরা মানে দেখার দরকার আছে। আর একটা জিনিস একটু আমি গ্রুপেই দিয়ে রাখছি, আমি আমি নোট নিজেই নোট নিচ্ছি। সেটা হচ্ছে এই যে বিল অফ লেডিং এর মালিক ব্যাংক, সেটা চেঞ্জ করলাম অন্য একজনের নামে, সেটা কনসিল দিয়ে করা হয়, কিভাবে করা হয়, এটা আমি নেক্সট দিন আপনাদের একটা ফিজিক্যাল বিল অফ লেডিং দেখাবো, আমাদের অফিস বা আমার আমার কাছে যেটা আছে সেটা দেখাবো। বাট ওইটুকু রেকর্ডিং দিতে পারবো না আর কি, এটা যেহেতু অফিসিয়াল ডকুমেন্ট দেখাবো, দেখাবো যাতে আপনাদের ক্লিয়ার হয়। আজকে শেষ করব ক্লাস আমরা। থ্যাংক ইউ সো জাকির ভাই মাচ ফর ইওর পেশেন্স। হ্যাঁ, জাকির ভাই, আমি উৎপল বলছিলাম, একটা কথা বলতে চাচ্ছিলাম ভাই। জি। এটা হচ্ছে নেক্সট 2-3টা ক্লাস যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এর মধ্যে আমরা যারা আসলে এনসিসি ব্যাংকের আছি, আপনার জন্য একটু মানে আমার বলতেও একটু খারাপ লাগছে। আমাদের শনিবারে আমরা যেহেতু সবাই ফরেন ট্রেডের এনআইটিএস এর, শনিবারে আর একটা ট্রেনিং আমাদের পড়েছে। তো যার কারণে সবাই মোটামুটি আমাকে একটু বলছিল যে শনিবারের ক্লাসটা যদি একটু রিশিডিউল করে আমরা ধরেন 11-12 তারিখে, 12 তারিখে নির্বাচন, 11 তারিখেও তো আমাদের বন্ধ, জি। আমরা তখন দিতে পারি কিনা, বা তার আগে কোনো একটা অফিস যেতে রিশিডিউল করা গেলে আমরা ক্লাসগুলোতে একটু অ্যাটেন্ড করতে পারতাম আর কি। আচ্ছা, অন্যান্যরা যদি আমাকে অ্যালাউ করেন, তাহলে আমি ছোট করে বলি আমার 3টা বিয়ের মানে মানে ওয়েডিং সিরেমনির মানে ইনভাইটেশন আছে 6 তারিখ 7 তারিখ, 3টা। হ্যাঁ,
সো আপনারা যদি অ্যালাউ করেন, আমরা অফিস ডেতে, যদি আপনারা অ্যালাউ করেন তাহলে অফিস ডেতে নিব। বাট যদি এই স্যাটারডের ক্লাসটা মিস হয়, নেক্সট উইকের অফিস ডেতে, মাঝখানের অফিস ডেতে কিন্তু কভার করতে হবে। এতটুকু যদি আপনারা কনফার্ম করেন যে হ্যাঁ ভাইয়া, ওই মাঝখানের অফিস ডেতে, কারণ এটা আমি 5-6 দিন পরে নিতে পারবো না, এটা আমার সিকোয়েন্স তো, একটার সাথে আরেকটা মিল আছে। সো যদি আমরা ফ্রাইডেতে, স্যাটারডেতে যদি আমরা ক্লাস না নেই, তাহলে এইটা হচ্ছে আমরা ক্লাস নিব হচ্ছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, যে কোনো একটা দিনে ক্লাস নিয়ে নিব। ভাই এটা কি শুধু শনিবারের জন্য ভাইয়া? হ্যাঁ, শুধু শনিবারের ক্লাসটা? শুধু শনিবার ক্লাসটা, ফ্রাইডে ক্লাস হবে আমাদের রেগুলার, হ্যাঁ ঠিক ভাইয়া, আছে? তাহলে ওয়ার্কিং ডেতে যে কোনো একদিন নিয়ে নিলে হবে। ওকে, তাহলে আপনারা অ্যাপ্রুভ করছেন? জি ভাইয়া, হ্যাঁ করে দিতে পারবেন। ট্রেনিং, অফিসিয়াল ট্রেনিং থাকলে তো কনসিডার করতে হবে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হ্যালো যারা। হ্যালো হ্যালো, জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, বইটা কিভাবে পেতে পারি? আমরা তো বইটা বই আপনি পাইনি। আমাকে একটু, আপনার আপনার নাম আর ডিটেলটা আমাকে একটু দেন, আমি ব্যবস্থা করছি। হোয়াটসঅ্যাপে আমাকে একটু দেন। আচ্ছা, আমি আপনাকে এসএমএস করছি হোয়াটসঅ্যাপ। ওকে, ঠিক তাহলে আছে। আমরা স্যাটারডের ক্লাসটা অফিস ডেতে নিচ্ছি, আর ফ্রাইডের ক্লাসটা যথাসময়ে হচ্ছে। হ্যাঁ, বলেন। পেপার কোনটা? ভাইয়া উনি রেকর্ডিং এর কথা বলছেন মোস্ট প্রবাবলি। ও আচ্ছা, রেকর্ডিং একটু আর্লি দিতে পারলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপু, আমি আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ।